সবাই কেমন আছো? তো আজকে আমরা লেকচার 3 শুরু করে দিচ্ছি। আমি একটু চেক করে নিচ্ছি কারণ একা একা তোমাদের জন্য রেকর্ড করছি। সাউন্ড সবকিছু ঠিক আছে কিনা একবার আমি নিজেই চেক করে নিই। সবাই কেমন আছো? তো একা একা শুট করে একটা মজার বিষয়, যেমন এখন হচ্ছে সকাল 8:45। আজকে যেহেতু অফলাইনে ক্লাস নেই, চিন্তা করলাম হচ্ছে তোমাদের জন্য শ্যুটটা করে ফেলি। তো যারা যারা ক্লাসগুলো করবে, আজকের ক্লাসে আমি একটু বলে রাখি, আজকের ক্লাসের প্রথম অংশে আমি কিন্তু থিওরি প্রমাণ করব। কেমন? প্রমাণ পরীক্ষায় আসে না। প্রমাণটা কেন করব? আমি ডিরেক্ট সূত্রে যদি চলে যেতাম তোমাদের একটা প্রশ্ন থেকে যেত মনে, কিভাবে জিনিসটা আসছে। তো আজকে আমরা শুরুতে প্রমাণ করব, এরপর আমরা সূত্রগুলো সুন্দর করে লিখব, দেন আমরা কিন্তু এমসিকিউ সলভ করব, এরপর ম্যাথ সলভ করব। তাহলে এই টপিকের আর কোনো প্রবলেম থাকার কোনো সুযোগ নেই। কেমন? তুমি যদি এভাবে স্টেপ ওয়াইজ কাজগুলো করো। কি বললাম? প্রথম অংশে আমরা করব প্রমাণ, এর পরের অংশে অর্থাৎ প্রথম 20-25 মিনিটে আমরা প্রমাণটা সাজাবো। এরপর আমরা কি করব বলো, সূত্রগুলো এক পেজে লিখবো সুন্দর মতো। তোমার পরীক্ষায় লাগবে কিন্তু সূত্রগুলা, ঠিক আছে? এরপর আমরা এমসিকিউ সলভ করব, দেখবো আমরা পারি কিনা। এরপর আমরা সিকিউ সলভ করব। এই টপিক শেষ। তো আজকে আমাদের লেকচার 3, গুণগত রসায়নের লেকচার 3। এবং তোমাদেরকে বলে রাখি, এই টপিক থেকে কিন্তু একটা সিকিউর অংশ আসবে। কেমন? গ বা ঘ নাম্বার একটা প্রশ্ন আজকের ক্লাসের উপর আসবে। আর এরপরে যখন বর্ণালী পড়াবো, ওইখান থেকে আরেকটা অংশ আসবে, গ বা ঘ। অর্থাৎ প্রথম 5টা বা 6টা ক্লাসের পর তুমি কিন্তু একটা সিকিউ অ্যান্সার করতে পারবা। আরেকটা বিষয় বলে রাখি, ক্লাসে যে ক এবং খ নাম্বার কোয়েশ্চেনগুলো আমি আলোচনা করব এবং এর বাইরেও যেগুলো থাকবে, তোমাদের জন্য আমি খুব সুন্দর করে কষ্ট করে একটা শিট রেডি করছি, যেটা তোমাদেরকে আমি দিয়ে দিব 5 বা 6 নাম্বার ক্লাসের পর এই ক্লাসগুলোর উপর কি কি আছে তা। এরপরে কিন্তু আমি সবগুলা ধাপে ধাপে পড়াবো। বুঝতে পারছো? সবগুলাই হচ্ছে সব টপিক এ টু জেড কিন্তু তোমাদের কভার করে দিব। ঠিক আছে? আমাদের যতটা ক্লাস লাগুক, খুব বেশি ক্লাস লাগবে যে তা না, কিন্তু গুণগত রসায়ন তোমার আর কোথাও কিছু করা লাগবে না। কেমন? অন্য কোনো অনলাইন বা অফলাইন, ঠিক আছে, বা তুমি ভার্সিটি অ্যাডমিশনে গেলা, এটা সব বেসিক আমি এখানে দিয়ে দিব। একাডেমিক যার ভালোভাবে পড়া থাকে, তুমি ইঞ্জিনিয়ারিংয়ে যাও, ভার্সিটিতে কোচিংয়ে যাও, তোমার জন্য জিনিসটা একদম সহজ হয়ে যায়। তো আজকের টপিকটা হচ্ছে, আমি একটু নাম লিখি, এটা হচ্ছে কক্ষপথের কক্ষপথের ব্যাসার্ধ বেগ এবং শক্তি নির্ণয়। ইংলিশ ভার্সন যারা আছো আমি একটু বলে দিই, এটা হচ্ছে রেডিয়াস, ভেলোসিটি অ্যান্ড এনার্জি অফ অ্যান অরবিট। কেমন? আমরা যে শক্তি স্তর আছে এটাকে কি বলি? স্থির কক্ষপথ বা শক্তি স্তর, বা কি বলি বলতো? অরবিট। ঠিক আছে? বা কি বলি? অরবিট। তো স্থির কক্ষপথের ধারণা বা অরবিটের কথাটা কে বলেছে? বোর বলেছে। কক্ষপথের ধারণা কিন্তু রাদারফোর্ড দিয়েছে। এর মানে রাদারফোর্ড বলছিল নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো ঘুরছে, বাট কত দূরে ঘুরছে, কত বেগে ঘুরছে, বা কি অবস্থায়, এটা নিয়ে কিন্তু রাদারফোর্ড কিছু বলতে পারেনি। যেমন রাদারফোর্ড শক্তি নিয়ে তো কোনো কথাই বলেনি। তো বোরের সাফল্যটা হচ্ছে এই জায়গায়। অর্থাৎ আমি যদি আঁকি, দেখো এটা হচ্ছে, আমি কি এঁকেছি? নিউক্লিয়াস, এরপরে আঁকলাম প্রথম শক্তি স্তর, এরপরে আঁকলাম দ্বিতীয় শক্তি স্তর, এরপরে আঁকলাম তৃতীয় শক্তি স্তর। তো এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা n=1, n=2, n=3। ঠিক আছে? এবার দেখো তো প্রথমটা কত দূরে, যে দূরত্বটা, এটাকে আমরা বলছি প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, ফার্স্ট অরবিটের ব্যাসার্ধ। এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, এটা হচ্ছে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ। এমন করে আমি চাইলে কততম শক্তিস্তর বা কক্ষপথ আঁকতে পারি? এনতম, তাই না? যে কোনো আঁকতে পারি, ইনফাইনাইট পর্যন্ত চলে যেতে পারি। ইনফাইনাইট দিয়ে আমাদের কেমিস্ট্রিতে বুঝাই হচ্ছে নিউক্লিয়াসের ওয়ার কর্তৃত্বের মধ্যে নেই, ও নিউক্লিয়াসের কর্তৃত্বের বাইরে চলে গেছে। এবার দেখো, এখানে একটা ইলেকট্রন যখন আছে, ও তো বসে নেই, ও কি করছে বলো তো? ইলেকট্রনটা মুভিং অবস্থায় আছে। ওর ব্যাক এখানে কি হবে? v1, এখানে কি হবে? v2,
এখানে কি হবে v3, ঠিক আছে, এখানে কি হবে v3, তাই না? এইখানে ওর যা ব্যাক, এখানে তো ব্যাক সেম না, এখানে ব্যাক সেম না, আমরা আজকে সূত্র থেকে দেখবো ব্যাক সেম না। যেমন এখানে ব্যাক হয় 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড, এখানে হয়ে যায় 1.09 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড, এখানে হয়ে যাবে 7.27 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। যত কক্ষপথ বাড়ে আমরা দেখবো হচ্ছে কি হয় বলতো, ব্যাক তত কমে। এরপর দেখো এই যে শক্তি স্তর আছে, ওর তো একটা শক্তি আছে। স্থির কক্ষপথ কেন বলি? বোর বলেছেন কক্ষপথগুলো কি বলতো, স্থির কক্ষপথ বা স্টেশনারি অরবিট, ঠিক আছে। স্থির কক্ষপথে কি স্থির থাকে? ইলেকট্রন স্থির না। স্থির কক্ষপথে স্যাররা যদি তোমাকে জিজ্ঞেস করে কলেজে বা কোথাও যদি জিজ্ঞেস করে স্থির কক্ষপথে কি স্থির, এমসিকিউতে স্থির কক্ষপথে শক্তি স্থির, ঠিক আছে, এই কক্ষপথগুলো শক্তি স্থির। তো আশা করি বুঝতে পারছো। এটুকু একটু সবাই লিখে নিবা, লিখে লিখে ক্লাস করবা, নোট কন্টেস্ট তোমাদের দিব, কারণ কেমিস্ট্রি যার যত গোছালোভাবে লেখা থাকবে তার দেখবা পড়া অনেক ইজি হয়ে যায়, কেমন? আর আমি তোমাকে এত সুন্দরভাবে গুছিয়ে পড়াবো, বইয়ের সাথে মিলিয়ে মিলিয়ে দেখবা হচ্ছে তোমার জন্য পড়াটা অনেক ইজি হয়ে যাবে। দেখো এটা কি নিউক্লিয়াস, এটা কি প্রথম শক্তিস্তর, এটা কি দ্বিতীয় শক্তিস্তর, এটা তৃতীয় শক্তিস্তর, এটা চতুর্থ শক্তিস্তর, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এটা সপ্তম, এটা অষ্টম, এটা কি নবম শক্তিস্তর, কেমন? এটা হচ্ছে নবম শক্তিস্তর। তো তোমরা একটা মজার জিনিস দেখো, দেখো এই শক্তি স্তর গুলাই যখন আছে ওর কিন্তু একটা শক্তি আছে। যেমন এখানে হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট, এখানে যেমন হচ্ছে -3.4 ইলেকট্রন ভোল্ট, এখানে -1.51 ইলেকট্রন ভোল্ট, এখানে 0.85 ইলেকট্রন ভোল্ট। তো আজকের ক্লাস করার পর আমরা কিন্তু এই মানগুলা বের করতে পারবো, এটা শক্তি কত, এটা শক্তি কত, এটা শক্তি কত, এটা শক্তি কত, সাথে নিউক্লিয়াস থেকে এ কত দূরে আছে, এ কত দূরে আছে, এ কত দূরে আছে। দেখি বলো তো, নিউক্লিয়াস থেকে বোর বের করেছে, ধরো আমরা মান বের করবো 0.53 অ্যামস্ট্রং দূরে, এটা কি ও সঠিক বের করেছে নাকি ভুল বের করেছে? এটা কি ও সঠিক বের করেছে নাকি ভুল বের করেছে? এটা হচ্ছে আংশিক টিক। পরে যখন সোডিঞ্জার ইকুয়েশন আসে তখন বলে যে না, ইলেকট্রনটা স্পেসিফিক আমি পিন পয়েন্ট এই জায়গায় আছে এটা বলতে পারছি না, তবে ইলেকট্রন এর আশেপাশে আছে, ওই জায়গায় থাকার সম্ভাবনা বেশি, বাট এর ইলেকট্রন আশেপাশে একটা নির্দিষ্ট জায়গা জুড়ে আছে, কেমন জায়গা জুড়ে আছে, ওইটাকে বলা হয় অরবিটাল। তো আমরা আজকে যেটা করব এটা হচ্ছে আংশিক সঠিক, তবে এটা সাফল্য বেশ বেশি। যেমন রাদারফোর্ড কিছু বলতে পারেননি, যেখানে ওইখানে বোর বলেছে অমুক দূরত্বে ওকে আছে, অমুক দূরত্বে ও আছে, ওর ব্যাক, এগুলা কিন্তু ওর কাছ থেকে করা যায়। তো বোরের পরমাণু থেকে মডেল থেকে আরও একটা কাজ করা যায়, এটা হচ্ছে বর্ণালী, এটার পরের টপিক আমরা ওইটা পড়বো। তো আমি প্রমাণটা শুরু করি। দেখো আমার দুইটা ইকুয়েশন লাগবে, কেমন? আমার প্রমাণের জন্য কয়টা ইকুয়েশন লাগবে? দুইটা ইকুয়েশন লাগবে। এর মধ্যে একটা ইকুয়েশন হচ্ছে একদম সহজ, এটা হচ্ছে আমরা জানি বোরের অ্যাটমিক মডেলের সেকেন্ড পোস্টুলেট থেকে আমরা বলতে পারি mBr ইকুয়াল nh/2π, কেমন? এটাকে আমি দিয়ে রাখলাম এক নম্বর, ঠিক আছে, ফার্স্ট ইকুয়েশন mBr ইকুয়াল nh/2π। আরেকটা ইকুয়েশন কি? আরেকটা ইকুয়েশন তো খুঁজে পাচ্ছি না। এই ইকুয়েশনে তুমি যদি দেখো m এর মান আমি জানি 9.1 ইন্টু 10⁻31, h এর মান আমি জানি প্লাঙ্ক কনস্ট্যান্ট 6.626 ইন্টু 10⁻34, 2 এর মানে 2, পাই মানে 3.1416, n মানে 1 2 3 4, এক এক শক্তি স্তরের জন্য এক এক রকম হবে। তাহলে এখানে আননোন আছে কয়টা বলো তো? একটা হচ্ছে v আর একটা আছে r। তোমাদেরকে আমি বলে রাখি এই প্রমাণটা কিন্তু লাগবে না। প্রমাণটা আমরা কেন করছি? মানসিক শান্তির জন্য করছি, কেমন? মানসিক শান্তির জন্য করছি। জিনিসটা কই থেকে আসছে আমরা একটু দেখে নিচ্ছি। পরীক্ষার আগের রাতে আবার তুমি যদি এটা পড়তে হতে, ভাই এটা পড়াইছে, এটা পড়তে হতে তুমি জান দিয়ে দাও, হবে না। তোমার করতে হবে এটা সূত্রগুলা ধরে ম্যাথগুলা করতে হবে, এমসিকিউ গুলা করতে হবে, সিকিউ গুলা করতে হবে, কেমন? আমি দেখিয়ে দিব। তো আমি ক্লাসে বলে দিব আসলে কি পরীক্ষা আসবে কি পরীক্ষা আসে না। তো এবার দেখো তো আরেকটা জিনিস কিন্তু আমরা শিখছিলাম, তোমার মনে আছে? আরেকটা যে আমরা শিখেছি এটা কি বলতো, একটা ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে, কেমন? বইয়ে আমাদের লেখা ছিল একটা ইলেকট্রন যখন ঘুরছে তখন ওর মধ্যে কয়টা বল আছে? দুইটা বল আছে। একটা হচ্ছে ওকে নিউক্লিয়াসের দিকে টানছে, এটাকে আমরা বলছি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, কেমন? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। আরেকটা হচ্ছে কেন্দ্র বহির্মুখী বল। তো যেটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এটাকে আমরা লিখবো কি দিয়ে? আমার সাথে একটু মুখে বলো, এফই। এফই কই থেকে আসছে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থেকে আসছে। এফই কোথা থেকে এসছে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আর এটাকে আমরা লিখবো এফসি দিয়ে। সি কেন আসছে বলো তো? সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে সি কেন আসছে?
সেন্ট্রিফিউগাল ফোর্স, কেন্দ্র বহির্মুখী বল। কেমন? আর এটা হচ্ছে কি বলতো, কুলম্বের বল, যেটাকে আমরা বলি হচ্ছে কুলম্বস ল থেকে যে কুলম্বস ফোর্স যেটা আছে দুইটা চার্জের মধ্যবর্তী, এটাকে আমরা বলছি হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। তাহলে এফ ই কি আমি একটু লিখে দিই, এফ ই হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। আকর্ষণ কেন? কারণ ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আর নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। ঠিক আছে। আর এফ সি কি হয়? এটা হচ্ছে কেন্দ্রমুখী। ঠিক আছে। আর এটা হচ্ছে কি কেন্দ্র বহির্মুখী বল, সেন্ট্রিফিউগাল ফোর্স। বহির্মুখী বল। ই আসছে কেন? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ঠিক আছে, স্থির বৈদ্যুতিক। সি আসছে কেন? সেন্ট্রিফিউগাল ফোর্সের সি আসছে। তো এই দুইটা বল কি হয় এখানে? সমান। কেমন? এই দুইটা বল হচ্ছে সমান, আর দুইটা বলের লব্ধি হচ্ছে এই দিক বরাবর, স্পর্শক বরাবর ধরো কাজ করবে, ইলেকট্রন কোন দিকে ঘুরছে তার উপর। তো এবার দেখো তো এখানে আমরা কি জানলাম? এখানে আমরা জানলাম হচ্ছে এফ সি বা এফ ইকুয়াল কি হবে? এফ সি। আমি একটু চেক করে নিই বোর্ডে পুরো লেখাটা আসছে কিনা। ঠিক আছে, বোর্ডে পুরো লেখাটা আসছে কিনা একটু চেক করে নিই। বাহ, সুন্দর মতো মনে হচ্ছে সব আসছে। গুড। এবার একটু দেখো, কুলম্বের সূত্রটা তোমার মনে আছে? কুলম্বস লটা কি ছিল? দুইটা চার্জ, তোমরা এসএসসি তেও পড়েছো আর ফিজিক্সের সেকেন্ড পেপারেও পড়বা, সেকেন্ড পেপারে আছে মনে হয় চিত্তরিত। এটা ধরো একটা চার্জ Q1, এটা ধরো একটা চার্জ Q2। এরা সেপারেটেড বাই ডিস্টেন্স আর। কেমন? এদের মধ্যবর্তী দূরত্ব কত দেয়া আছে? আর। তো এটা যে কোনো একটা মাধ্যমে আছে। তো এই ক্ষেত্রে আমরা এফ ই সমান কি বলতে পারি? এই ক্ষেত্রে আমরা বলতে পারি এফ ই বা কুলম্ব ফোর্স সমান 1/4πε0। তো আমি প্রমাণগুলো যখন করাবো এসআই একক দিয়ে করাবো। কেমন? হাজারি স্যারের বইয়ে দেয়া আছে সবগুলা সিজিএস এককে, গুহ স্যারের বইয়ে এসআই সিজিএস দুইটাই দেয়া আছে, অক্ষরপত্রে এসআই দেয়া আছে, ফিজিক্সে পড়বা এসআই একক দিয়ে। তাহলে হুট করে আমরা শুধু শুধু সিজিএস পড়ার দরকার নাই, আমরা এসআই দিয়ে পড়বো, সিজিএস এর সাথে সম্পর্কটা আমি দেখিয়ে দিব। কেমন? তো আমরা পড়বো হচ্ছে মূলত এসআই। আমরা কি এসআই এককেই তো বেশি ইউজ করি, সিজিএস একক তো ইউজ করি না। তাহলে এফ ই সমান 1/4πε0। আমরা কুলম্বস লটা কি লিখি? Q1 Q2 ডিভাইড কি আর স্কয়ার। ঠিক আছে, Q1 Q2 ডিভাইড কি লিখি বলতো? আর স্কয়ার। আর হচ্ছে মধ্যবর্তী দূরত্বটা। এর মধ্যে তোমাদের এই জিনিসটা মনে আছে মনে হয়, আমি একটু পরিচয় দিয়ে দিই। এর মধ্যে দেখো Q1 Q2 হচ্ছে চার্জ, আর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব দুইটা চার্জের। এপসাইলন নট কি? এপসাইলন নটকে বলা হয় পারমিটিভিটি অফ মিডিয়াম, তাই না? ভেদন যোগ্যতা, বাংলা মনে হয় করে হচ্ছে কি ভেদন যোগ্যতা। ঠিক আছে, বাংলাটা আমি আশা করি ভুল করিনি। এটা হচ্ছে কি পারমিটিভিটি অফ মিডিয়াম। ঠিক আছে, এটার মান কত? 8.854। তোমরা মানটা মনে রাখবে, 854 × 10⁻12। এটার একক কি? এটা যদি এদিকে এসে যায়, এখানে থাকে কুলম গুণ কুলম। ঠিক আছে, এটা যদি এদিকে নিয়ে আসো, তুমি ওকে নিয়ে চিন্তা করছো, ওকে আলাদা করে ফেলো, তাহলে এটার একক কি? কুলম গুণ কুলম, এর মানে কুলম স্কয়ার। ঠিক আছে, পার মিটার স্কয়ার। এখান থেকে নিউটন নিচে আসবে, তাহলে কি হবে? কুলম স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার, পার নিউটন মিটার স্কয়ার। কাজ হয়ে গেছে মনে হয়। এবার একটু দেখো 1/4πε0, এই জিনিসটা কি হয়? πε0 সমান 9 × 10⁻9 নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। ঠিক আছে, এই মানটা তোমরা মনে হয় পড়েছো এসএসসিতে, আর ফিজিক্সে গিয়ে দেখবে এটা নিয়ে এত ম্যাথ করো যে এটা কোনো বিষয়ই না। আমি এখানে এমনি তোমাদের শুধু শুধু টাইম দিয়ে বুঝাচ্ছি, কারণ যারা একদম বুঝে না ওদেরকে একটু মনে করিয়ে দেয়। এইটুকু একটু লিখে নাও। এবার দেখো আমার অ্যাটমিক মডেলের মধ্যে Q1 Q2 কোনটা? একটা নিউক্লিয়াস, আরেকটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরে কে ঘুরছে? ইলেকট্রন। তো আমার এখানে কি বলতো Q1 Q2 গুলা কি? একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরে ঘূর্ণায়মান ইলেকট্রন।
আমি ধরো চিত্র আঁকলাম, আমরা নেক্সট 15-20 মিনিট প্রমাণগুলো পড়বো, তো এগুলো পরীক্ষা আসবে না, কিন্তু আমরা সুন্দর মতো কিন্তু এগুলো লিখবো কেমন। আগে দেখো, তাহলে দেখো তো এটা হচ্ছে কি প্লাস, এর বাইরে ঘুরছে, এর মানে নিউক্লিয়াস, এর বাইরে ঘুরছে একটা ইলেকট্রন, তো এটাকে আমরা দিলাম হচ্ছে Q2, এটাকে আমরা দিলাম হচ্ছে কি বলতো Q1। এই প্রোটনের চার্জ এবং কি ইলেকট্রনের চার্জ সমান, তাহলে আমরা কি বলতে পারি Q1 সমান হচ্ছে ইলেকট্রনের চার্জ, Q2 সমান হচ্ছে কি বলতো ইলেকট্রনের চার্জ। মানে Q2 মানে কি বাইরে ঘূর্ণায়মান ইলেকট্রন, Q1 মানে কি বলতো তাও কি বলতো ভিতরে একটা প্রোটন আছে, এর মানে কি একটা প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জ সমান, সেজন্য আমি দুইটাকে কি দিয়ে লিখছি ই দিয়ে লিখছি। বুঝো নাই? এই এখানে হাইড্রোজেন অ্যাটম হলে প্রোটন কয়টা আছে? একটা আছে। তাহলে এর চার্জ আর এর চার্জ তো সমান, তাহলে এই প্রোটনের চার্জকে আমি লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। এবার দেখো এবার যে অ্যাটমটা, এটাকে আমি এখানে দিলাম 2+, এখানে দিলাম 3+, তোমরা বলো এটার এটা কি সেম? বাইরে ঘুরছে কয়টা ইলেকট্রন বলো তো? একটা ইলেকট্রন। এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম, সবগুলা কি এক ইলেকট্রন বিশিষ্ট, কারণ আমার বোরের যে প্রমাণগুলো আছে এগুলো শুধুমাত্র কি এক ইলেকট্রন বিশিষ্ট ক্ষেত্রে প্রযোজ্য। তো এটা হচ্ছে কি হাইড্রোজেন অ্যাটম, এটা নিউক্লিয়াসে দুইটা প্রোটন আছে, দুইটা প্রোটন যদি থাকে তাহলে এটা কি হয়ে গেল হিলিয়াম প্লাস, ওর থেকে একটা ইলেকট্রন চলে গেছে, এটা হচ্ছে কি হিলিয়াম প্লাস আয়ন। এটা কি হয়ে যাবে বলতো লিথিয়াম 2+ আয়ন। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। বুঝতে পারছো? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 1। হিলিয়াম কত? 2। লিথিয়াম কত? 3। তাহলে দেখো তো ওর নিউক্লিয়াসে কি আছে? লিথিয়ামের দুইটা প্রোটন আছে। তো তোমাকে উদ্দীপক যখন দিবে তখন দুইটা প্লাস দিয়ে দিলে তোমাকে বুঝতে হবে এটা কি বলতো হিলিয়াম প্লাস আয়ন। তোমাকে যদি 3টা প্লাস দিয়ে দেয় তখন বুঝতে হবে লিথিয়াম 2+ আয়ন। যদি তোমাকে 4টা প্লাস দিয়ে দেয় তখন বুঝতে হবে বেরিলিয়াম 3+ আয়ন। ঠিক আছে, তখন উদ্দীপক দেখে বুঝতে হবে। অনেকে হচ্ছে সবগুলা কি লিখে দেয় বলতো হাইড্রোজেন অ্যাটম ধরে করে দিয়ে আসেন না, এটা হচ্ছে হাইড্রোজেন, কারণ এখানে কি আছে একটা প্লাস, এখানে দুইটা প্লাস থাকলে তাহলে এত। তাহলে এবার দেখো তো সবার বাইরে তো Q2 ফিক্সড, Q2 মানে একটা ইলেকট্রনিক উঠছে, Q2 কি বলতো একটা ইলেকট্রনের চার্জ, Q2 ফিক্সড। আর নিউক্লিয়াস আছে কি বলতো Q1। তাহলে দেখো Q1 Q2, Q2 আমি কি লিখলাম একটা ইলেকট্রন, Q1 Q2, Q2 আমি লিখলাম কি একটা ইলেকট্রন। এবার বলো এখানে প্রোটন কয়টা আছে? প্রোটন কি একটা আছে? না, দুইটা আছে। তাহলে দুইটা থাকলে এটাকে আমরা কি বলবো? দুইটা ইলেকট্রনের চার্জের সমান 2e। এটাকে আমরা কি বলবো বলো তো 3, কারণ এখানে কি আছে তিনটা প্রোটন, তিনটা প্রোটনের চার্জ তিনটা ইলেকট্রনের চার্জের সমান। বাইরে আছে একটা ইলেকট্রন, একটা ইলেকট্রনের চার্জ লিখলাম, এখানে আছে তিনটা ইলেকট্রন, তিনটা ইলেকট্রনের চার্জের সমান। তো এইবার দেখো এটাকে সাধারণ করার জন্য Q1 কে আমরা কি লিখি? Q1 সমান আমরা লিখি হচ্ছে ZE। ZE মানে কি পারমাণবিক সংখ্যা। Q1 সমান আমরা কি লিখি? ZE। Z মানে কি পারমাণবিক, অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, মানে বুঝছো? যদি হাইড্রোজেন হয় তাহলে জেড এর মান কত? 1। যদি হিলিয়াম প্লাস হয় তাহলে জেড এর মান কত? 2। যদি লিথিয়াম 2+ হয়, লিথিয়াম 2+ আয়ন হয় তখন জেড এর মান কত? 3। যদি বেরিলিয়াম 3+ আয়ন হয় তখন জেড এর মান কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, সুন্দরভাবে ধরতে পারছো। এইটুকু একটু পজ দিয়ে লিখে নাও। এবার বলো আমি কি এই চিত্রটা আঁকছি এটা সঠিক না ভুল? আমার বোর্ডে যে চিত্রটা আছে এটা কি সঠিক না ভুল? আমি একদম ধীরে ধীরে সুন্দর একটা মডারেট গতিতে পড়াবো, যাতে বাংলাদেশের যেসব স্টুডেন্টই করছো না কেন, যেহেতু এটা আমি ফ্রি কন্টেন্ট বানাচ্ছি, সবচেয়ে যে একটু ধীরে বুঝে। খারাপ স্টুডেন্ট আমি বলছি না, অনেক স্টুডেন্ট বুঝতে একটু ধীরে বুঝে, কিন্তু ও যখন বুঝে যায় ওর মাথায় এটা থেকে যায়। ঠিক আছে, আমি যদি খুব তাড়াহুড়োও করি আমার ক্লাসটা কত মিনিট হয়তো আমি সেভ করতে পারবো, 10 মিনিট সেভ করতে পারবো, তাই না? 10 মিনিট আগে শেষ হবে। তো আমি হচ্ছে আস্তে আস্তে যদি বুঝাই 10 মিনিটে সুন্দরভাবে যদি সবাই বুঝে, এটার জন্য আমার জন্য একটা কি সার্থকতা। এরপরও সায়েন্সের বিষয় কারো কোনো প্রবলেম থাকতে পারে, এটা যদি না বুঝো আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এখানে তোমার প্রবলেমগুলো এই ক্লাসে যা যা প্রবলেম আসবে এগুলো আমাকে পাঠাবা। ঠিক আছে, কোনো একটা টপিক বুঝতে সমস্যা হয়েছে আমি চেষ্টা করব, আমি প্রতিদিন টাইম দিই, ঠিক আছে, 15-20 মিনিট করে তোমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য।
তো এটা ফ্রি হলে কি হবে, তুমি একদম পেইডের যত রকম সুবিধা দেয়া যায় তোকে শেখানোর উদ্দেশ্যে আমি করছি, সেজন্য গুরুত্ব দিয়েই করছি। তো এখানে একটা ভুল আছে, ভুলটা কেউ বলতে পারবা? যারা চারাক ওরা কিন্তু বলতে পারবা। দেখো এখানে একটা প্রোটন টানছে একটা ইলেকট্রনকে, এখানে দুইটা প্রোটন টানছে একটা ইলেকট্রনকে, এখানে তিনজন মিলে টানছে কি বলতো একটা ইলেকট্রনকে। তাহলে কি হয়ে যাবে, এটার যা সাইজ আঁকছি এটার সাইজ অবশ্যই অবশ্যই কি হবে, ছোট। এটা চেয়ে এটা ছোট। এখানে কি হয়ে যাবে বলতো, এখানে কি হয়ে যাবে, আরো ছোট হয়ে যাবে। এখানে কি হয়ে যাবে দেখো তো, আরো ছোট হয়ে যাবে। কেন বুঝছো, কারণ এখানে দুইটা প্রোটন টানছে একটা ইলেকট্রন, এখানে একটা একটাকে টানছিল, এখানে দুইটা একটাকে টানছে, এখানে কি বলতো তিনটা প্রোটন একটা ইলেকট্রনকে টানছে। তো এবার আমি আসি আমার ইকুয়েশনগুলো এস্টাবলিশ করছি, দুইটা ইকুয়েশন লাগবে। তো একটা ইকুয়েশন আমরা বোরের সেকেন্ড পোস্টুলেট থেকে ডিরেক্টলি পেয়ে গিয়েছি, এটা হচ্ছে এমবিআর ইকুয়াল NH/2 যেটা দিয়ে বোঝাচ্ছে কি বলতো কৌণিক ভরবেগ, ভর গুণ বেগ, এর মানে ভরবেগ, কৌণিক ভরবেগ যখন আর সহ গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কৌণিক ভরবেগ একটা ভেক্টর রাশি, আমাদের হাজারি স্যারের সুন্দর মতো দেয়া আছে। আর এমনি ভরবেগ যদি জিজ্ঞেস করে তাহলে স্কেলার রাশি। কেমিস্ট্রিতে তো আর ইকুয়েশন আসার চান্স কম, যেহেতু বইতে দিয়েছে, মেডিকেল বা কত তুলে দিতে পারে। তাহলে এবার দেখো এফ ই সমান আমরা কি লিখতে পারি, এবার এফ ই সমান আমরা কি লিখতে পারি, এফ ই সমান আমরা লিখতে পারি হচ্ছে 1/4πε0 ইন্টু Q1 Q2 আর স্কয়ার। আমি যেহেতু এটা সাধারণ সূত্র হিসেবে প্রমাণ করছি, এর মানে হাইড্রোজেনের জন্য এটা কাটবে, হিলিয়াম প্লাসের জন্য এটা হবে, এরপর কি লিথিয়াম 2 প্লাসের জন্য হবে। তাহলে Q1 কে আমি বসাচ্ছি জ্যাটি, জেড মানে কি পারমাণবিক সংখ্যা, Q2 কে আমরা বসাচ্ছি কি ই। তাহলে এই ইকুয়েশনটা কি দাঁড়ালো 1/4πε0 জেড ই স্কয়ার ডিভাইড কি আর স্কয়ার, জেড ই স্কয়ার ডিভাইড কি আর স্কয়ার। তাহলে এবার এফ সি সমান কি হবে, এফ সি সমান এমবি স্কয়ার বাই আর। কই থেকে, এটা ফিজিক্স থেকে তোমরা জানবা, ঠিক আছে। এই যে বহির্মুখী বল, এটা সমান কি হবে বলতো, এফ সি ইকুয়াল এমবি স্কয়ার বাই আর। তাহলে এটা কই থেকে জানবা, এটা ফিজিক্স থেকে জানবা। এটা প্রমাণ নিয়ে এখন আর আমাদের মাথা ব্যথা করছি না, এটা তোমরা বেশ অনেকগুলো জায়গায় পড়বা, ব্যাংকিং এর ক্ষেত্রে পড়বা, উপগ্রহের ক্ষেত্রে মহাকর্ষ চ্যাপ্টারে পড়বা, ঠিক আছে, সবগুলো জায়গায় পড়বা। তো এবার দেখো তো এই দুইটা বল সমান, তো এই দুইটা বল সমান হলে আমরা সেকেন্ড ইকুয়েশন কি লিখতে পারি, এই দুইটা বল যদি সমান হয় আমরা সেকেন্ড ইকুয়েশন কি লিখতে পারি, লিখতে পারি হচ্ছে 1/4πε0 স্কয়ার ইকুয়াল কি হয়ে যাবে এমবি স্কয়ার বাই আর। এটা হচ্ছে আমার ইকুয়েশন 2 নাম্বার। তো এই পেজে তো আর লেখার জায়গা নেই, আমি পরের পেজে চলে যাচ্ছি। আমরা এখন কি করব, ব্যাসার্ধের রাশিমালা নির্ণয় করব, ঠিক আছে। এখন আমরা কি করব, দেখো আমার দুইটা ইকুয়েশন রেডি, দুইটা ইকুয়েশন রেডি, এই দুইটা ইকুয়েশনের সাহায্যে আমি কি করব, এখন ব্যাসার্ধের রাশিমালা নির্ণয় করব। তো আমি ইকুয়েশনগুলো এই পেজে লিখে ফেলি, এই প্রমাণে আমার আর হয়তো, তাহলে এখন আমি যেটা নির্ণয় করছি এটা হচ্ছে কি ব্যাসার্ধ নির্ণয়, কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। ওয়ান বাই 4πε0 ইন্টু জেড ই স্কয়ার বাই আর, জেড ই স্কয়ার বাই আর স্কয়ার ইকুয়াল কি বলতো এমবি স্কয়ার বাই আর। এটাকে এদিকে সরিয়ে দিলাম। আর একটা ইকুয়েশন হচ্ছে এমবি আর ইকুয়াল NH/2π। এটাকে এখানে সরানোর কারণ আছে, একটু দেখো NH/2π। তাহলে এখানের মধ্যে আমি কি লিখে দিচ্ছি দেখো তো, এখানের মধ্যে আমি বি সমান লিখছি, বি সমান লিখছি NH/2π, এখানে কি হয়ে গেল mr, ঠিক আছে। বি সমান NH/2π mr। এবার এই বি কে আমি যদি এখানে বসিয়ে দিই কি দাঁড়ায় একটু দেখি,
দুইটা আননোন, একটা হচ্ছে ব্যাক আর একটা হচ্ছে কি ব্যাসার্ধ, দুইটা ইকুয়েশন, তাহলে আমার সলভ বের হয়ে যাবে। তাহলে এবার একটু দেখো তো এম ভি স্কয়ার, ভি স্কয়ার এর মধ্যে কি দাঁড়ায় দেখো তো, ভি স্কয়ার এর মধ্যে দাঁড়ায় হচ্ছে এন স্কয়ার এইচ স্কয়ার, এটাকে যদি স্কয়ার করে দিই, মানে বুঝছো, বি বি এর মানটা বসিয়ে দিচ্ছি আমি, বি এর মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে এন স্কয়ার এইচ স্কয়ার ডিভাইড এটা কি হয়ে যাবে 4 পাই স্কয়ার, 4 পাই স্কয়ার, এরপর কি দাঁড়াবে এম স্কয়ার, এরপর কি আর স্কয়ার, এখানে কি থেকে যায় বলো তো, একটা আর অলরেডি কি আছে, একটা আর ইতিমধ্যেই আছে। তাহলে এবার দেখো তো এখান থেকে কি কাটাকাটি যায়, কাটাকাটি করবো, আর কোনো কাজ নেই, আর স্কয়ার কাটাকাটি যায়, আর কি কাটা যায়, 4 এর সাথে 4 কাটা যায়, পাই এর সাথে পাই এর স্কয়ারে এটা কেটে দিলাম, ঠিক আছে, স্কয়ার কেটে দিলাম, এম এর সাথে দেখো তো এম এর স্কয়ারের এটা কেটে দিলাম, ঠিক আছে, কাটাকাটি শেষ। এবার আটটাকে যদি আমি ফ্রেশ করি, এই আটটা কই আসছে, এই যে এই আটটা, এই আটটা নিচের আর স্কয়ার আসছে বি স্কয়ার থেকে, আর এই আটটা হচ্ছে এই আটটা। তাহলে এবার দেখো তো জাস্ট সরলীকরণ করছি, তাহলে আরটাকে যদি আমি আলাদা করে রাখি তাহলে কি দাঁড়ায়, আরটাকে যদি এদিকে নিয়ে আসি দেখো তো, এখান থেকে কি যায় এন স্কয়ার এইচ স্কয়ার এপসাইলন নট, এন স্কয়ার এইচ স্কয়ার এপসাইলন নট ডিভাইড পাই এম জেড ই স্কয়ার, কি হয় পাই এম জেড ই স্কয়ার, ঠিক আছে, এন স্কয়ার এইচ স্কয়ার এপসাইলন নট ডিভাইড পাই এম জেড ই স্কয়ার। এই সূত্রটা তোমার মনে রাখা লাগবে, এটা মনে রাখার আমি একটা ট্রিক্স দিয়ে দিব, দেখ যদি মনে রাখো সবগুলা মনে রাখা যায় কেমন, তবে আপাতত এটা মুখে অনেকবার বলবা, যেমন আর সমান কি এন স্কয়ার এইচ স্কয়ার এপসাইলন নট ডিভাইড পাই এম জেড ই স্কয়ার, একটু মুখে আমার সাথে বলে ফেলো তো, আর লিখতে হবে আর সমান কি এন স্কয়ার এইচ স্কয়ার এপসাইলন নট ডিভাইড পাই এম জেড ই স্কয়ার, এন স্কয়ার এইচ স্কয়ার এপসাইলন নট ডিভাইড পাই এম জেড ই স্কয়ার, এন স্কয়ার এইচ স্কয়ার এপসাইলন নট ডিভাইড পাই এম জেড ই স্কয়ার। এন হচ্ছে আমি নিজের খুশি মতো বসাবো, প্রথম শক্তি স্তর বললে 1 বসাবো, দ্বিতীয় বললে 2 বসাবো, তৃতীয় বললে 3 বসাবো, চতুর্থ বললে 4 বসাবো। এইচ এর মান কত 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34, এপসাইলন নটের মান কত 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12, পাই এর মান কত 3.1416, এম মানে মাস অফ ইলেকট্রন, কেমন ইলেকট্রনের ভর, তাহলে কি হবে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31, জেড মানে পারমাণবিক সংখ্যা, ই মানে ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। এবার দেখো এই সূত্রটা নিয়ে আমি একটু কাজ করছি, আর সমান এটা পেয়েছো না, আগে ব্যাসার্ধের সূত্র হচ্ছে দুইটা, এগুলা সাজায় রাখি, এন স্কয়ার এইচ স্কয়ার এপসাইলন নট ডিভাইড পাই এম জেড ই স্কয়ার। তাহলে দেখো এখানে আমি এইচ এর মানটা বসিয়ে দিচ্ছি 6.626, তোমাদের সুবিধার জন্য আগে আচ্ছা বসিয়ে দিই 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34, অ্যাবসলিউট নট কত হয় 8.10 টু দি পাওয়ার -12, পাই এর মান কত 3.1416, এম এর মান কত 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31, ঠিক আছে, ই এর মান কত 1.6 ইন্টু -90, ঠিক আছে, এই সবগুলা বসিয়ে দিলাম। তাহলে বসানো হয়নি কি, উপরে বসাইনি হচ্ছে এন স্কয়ার, নিচে বসাইনি হচ্ছে কি জেড, কেমন এন স্কয়ার নিচে বসাইনি কি জেড। এটাকে যদি এখন হিসাব নিকাশ করো তুমি পাবা কি দেখো 626 ইন্টু 10 টু দি পাওয়ার -35, আমি জানি আমি ইচ্ছে করে তোমাদের হিসাব করছি যাতে জিনিসটা কি হয় 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, তোমরা একটু হিসাব নিকাশ করে নাও। ঠিক আছে, এটা আসছে 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ইন্টু এন স্কয়ার বাই জেড এম স্ট্রং। এবার একটু দেখো এম স্ট্রং বলছে, এটা সব আসছে কি সে এসআই এককে মিটারে। এখন এটাকে আমি 10 টু দি পাওয়ার -10 লিখতে চাইছি, আমার ইচ্ছে হলো আমি এটাকে লিখতে চাইছি 10 টু দি পাওয়ার -11 যেটা আছে এটাকে আমি কি লিখতে চাইছি 10 টু দি পাওয়ার -10, এর কারণ কি 10 টু দি পাওয়ার -10 মিটার সমান আমরা জানি হচ্ছে এম স্ট্রং। তো এই সংখ্যাটাকে যদি আমি খুশি মতো 10 টু দি পাওয়ার -10 লিখতে চাই 10 টু দি পাওয়ার -11 থেকে, তাহলে ওকে কত দিয়ে গুণ করা লাগবে
এই বুঝো, দেখো এটাকে 10⁻11 থেকে তুমি কি লিখতে চাইছো 10⁻10, এখান থেকে এখানে আনতে গেলে ওকে কত দিয়ে গুণ করা লাগবে, 10 দিয়ে গুণ করা লাগবে। তাহলে ওর পাশের বন্ধু যে বসে আছে ওইরে কি করতে হবে বলো তো, 10 দিয়ে ভাগ করতে হবে। এই দুইজন বসেছিল, এরে যদি তুমি 10 দিয়ে গুণ করো, এর মানে কি এটাকে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 0.53। তাহলে 10⁻10 মিটার সমান আমরা কি লিখতে পারি, তোমরা সবাই জানো, এসএসসি তে পড়েছো, এটাকে কি বলে, না জানলে এখন জেনে রাখবে, এটাকে বলা হয় অ্যামস্ট্রং, n²/। ঠিক আছে, তাহলে আমরা সূত্র শিখলাম হচ্ছে রেডিয়াসের দুইটা, রেডিয়াসের সূত্র শিখলাম দুইটা, ব্যাগের সূত্র শিখবো দুইটা, এনার্জির সূত্র শিখবো কয়টা, তিনটা। ঠিক আছে, তাহলে টোটাল 7টা সূত্র দিয়ে আমাদের ম্যাথগুলো করতে হবে। তাহলে আর সমান, এই চ্যাপ্টারে এই জায়গায় একটু সূত্র আছে, স্কয়ার এইচ স্কয়ার এপসাইলন নট ডিভাইড পাই এম জেড ই স্কয়ার, আর সমান 0.53 ইন্টু n²/z, এত অ্যামস্ট্রং। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকে, পরীক্ষায় কি এই সূত্রটা অ্যাপ্লাই করে দিলে হবে কিনা। বোর্ড পরীক্ষায় আমার কথা হচ্ছে হবে না, এটা শুধুমাত্র যারা ভার্সিটি প্রিপারেশন নিবে পরবর্তীতে ওরা শুধুমাত্র এটা মনে রাখলে হবে। ঠিক আছে, বোর্ড পরীক্ষায় আমরা করব কি, লিখবো হচ্ছে এনতম কক্ষপথের ব্যাসার্ধ আর সমান মূল সূত্রটা, এরপর আমি কি করব, এই সূত্রটা লিখবো, এই সূত্রটা লিখে এই সূত্রটা লিখবো, বুয়েটেও গিয়ে কি করবা, এই সূত্রটা লিখে এই সূত্রটা করবা, কলেজ পরীক্ষায় কি করবা, এই সূত্রটা লিখে এরপর এই সূত্রটা করবা, তাহলে ফুল মার্কস পাবা। বুঝছো, তাহলে তুমি মূল সূত্রটা লিখেছো, এরপর মান বসিয়ে এই সূত্রটা পেয়েছো, মূল সূত্র মান বসিয়ে এই সূত্র। আর যারা হচ্ছে পরবর্তীতে, এখন তো একাডেমিক, ঠিক আছে, পরবর্তীতে ভার্সিটির জন্য পড়বা, তো ওদের জন্য হচ্ছে শুধু সহজ, এই সূত্রটা পড়লে কাজ হয়ে যাবে। এমসিকিউর জন্য আমার এই সূত্র জানা না থাকলে হচ্ছে এই সূত্র দিয়ে কাজ হয়ে যাবে, কিন্তু সিকিউর জন্য এই সূত্র লাগবে। ঠিক আছে, 2টা সূত্র গেল। এবার দেখো জেড মানে কি, এর মধ্যে পারমাণবিক সংখ্যা, এন মানে কি, এন মানে কি কক্ষপথ। ঠিক আছে, আমরা একটা অ্যাপ্লাই করি, একটু দেখো। ধরো আমি তোমাকে ব্যাসার্ধের সূত্রে একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, এভাবে দিয়ে দিলাম, 3টা কক্ষপথ দিলাম। অনেকে নিউক্লিয়াসকে একটা কক্ষপথ মনে করে, না, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ। তোমাকে পরীক্ষায় বলেছে আর 1 ইকুয়াল কত, আর 2 ইকুয়াল কত, আর 3 ইকুয়াল কত। তাহলে এটা হচ্ছে কি হাইড্রোজেন অ্যাটম। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন অ্যাটম যদি হয় আমি কেমনে বুঝছি, একটা প্লাস দিই, এখানে জেড এর মান কত হবে, 1 হবে। তাহলে আমার সূত্রটা কি হয়ে যায়, সূত্র হচ্ছে আর ইকুয়াল 0.53 ইন্টু n²/। জেড অ্যামস্ট্রং, এখান থেকে জেড এর মান 1, তাহলে 0.53 ইন্টু n² অ্যামস্ট্রং। তাহলে বলো প্রথম কক্ষপথের ব্যাসার্ধ r1 সমান কি হবে, 0.53 ইন্টু 1² এর মানে কত হয়, 0.53 অ্যামস্ট্রং। আর 2 সমান কত হয়, 0.53 ইন্টু 2²। ঠিক আছে, এটা কত আসে দেখো তো, 2.12 অ্যামস্ট্রং আসে মনে হয়। আর 3 সমান 0.53, বুঝছো, আর 3 মানে কি তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে এন এর মান এখানে কত বসবে, 3 বসবে। তাহলে 0.53 ইন্টু 3², এটা কি 4.77 আসে, দেখি নিজের ব্রেইনের উপর ভরসা করে লিখে দিলাম। ঠিক আছে, হ্যাঁ 4.77 অ্যামস্ট্রং, বুঝতে পারছো মনে হয়। ঠিক আছে, এটা যদি এখানে তোমার কি দিয়ে দেয়, যদি এখানে 2 প্লাস দিত তাহলে কি চেঞ্জ হতো, জেড এর মান 2 আসতো, তাহলে তুমি কি পেয়ে যেতা, হিলিয়াম প্লাসের জন্য কিন্তু তুমি ব্যাসার্ধগুলো পেয়ে যেতা। ঠিক আছে, হিলিয়াম প্লাসের জন্য আমার উদ্দীপকে বা প্রশ্নে এমসিকিউতে হাইড্রোজেন অ্যাটমও বলতে পারে, হিলিয়াম প্লাস আয়নও বলতে পারে, এটুকু একটু সবাই লিখে রাখো। 26 ব্যাচ যারা ক্লাসগুলো করছো, 27 ব্যাচও করবা, পরবর্তীতে হয়তো 28 ব্যাচও করবা। ঠিক আছে, তো তোমাদের কিন্তু ফুল সিলেবাস 26, 27 সবগুলা ব্যাচে, তাই না? ফুল সিলেবাসের তোমার আগের যারা ছিল 25 ব্যাচ ছিল, 24 ব্যাচ ছিল,
23, 22, 21 ব্যাচ ছিল, 20 ব্যাচ ছিল, ওদের সাথে কিন্তু তোমাদের পার্থক্য আছে। ওরা একটা জেনারেশন কম পড়েছে, কেমন পড়তে হয় না, কোভিডের বিষয় ছিল, ঝামেলাও ছিল, বিভিন্ন রকম বিষয়, বুঝতে পারছো, সেই জন্য ওদের পড়তে হয় না। তোমরা কিন্তু হুট করে সিলেবাসটা অনেক বড় হয়ে গেছে, সেই জন্য এই কয়দিন ব্যাচগুলো যেভাবে প্রস্তুতি নিত, একটা ধরো কম্প্যাক্ট ক্লাস করে ওয়ান শট করে চলে যেত, তোমাদের ক্ষেত্রে কিন্তু এরকম করলে হবে না। বোর্ড পরীক্ষাতেই ভালো করতে পারবে না, অ্যাডমিশন তো অনেক দূর কি বাদ, তাই না, অনেক দূরের কথা। তুমি একাডেমিকটাই ভালো করা ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্য আমরা যখন পড়বো, একটা চ্যাপ্টারে কয়টা ক্লাস থাকে বড় জোর, 20টা ক্লাস থাকে, 25টা ক্লাস থাকে, 22টা ক্লাস থাকে, এরকম একটা চ্যাপ্টার থেকে মার্কস আসে কত, 2টা সিকিউ 20 নাম্বার, 5টা 6টা এমসিকিউ, এই চ্যাপ্টারে 6টা এমসিকিউ আসবে, এর মানে কত, 26 নাম্বার। একটা চ্যাপ্টারে 20টা ক্লাস মানে কত ঘন্টা, 20 ঘন্টা। আমার এখানে যেমন আমি ক্লাসগুলো রাখছি কত বলো তো, ফার্স্টটা 1 ঘন্টা 10 মিনিট 12 মিনিট, এরপরেরটা হচ্ছে কি 55-56 মিনিট, ঠিক আছে। তো তুমি যদি 20 ঘন্টা মানে তুমি দেখো 20 থেকে 25 ঘন্টা মানে তোমার টানা 2 দিন টাইম দিলে কিন্তু সব হয়ে যায়। তুমি যদি 6 ঘন্টা ঘুমাই 2 দিন টাইম দাও, আচ্ছা তুমি 3 দিনে টাইম দাও, একটা চ্যাপ্টার হয়ে যাবে, যেটাই 26 মার্কস আছে। আমি ভাই ওয়ান শট যদি পড়ি, বা আমি যদি একটা কম্প্যাক্ট ক্লাস করে ফেলি, আমার ওইখানে গর্ত সব জায়গায়, বিষয় বুঝতে পারছো, একটু পরপর দেখবা হুচুটকাই পড়বা, কি পড়ছো আগা মাথা কিছু মিলাতে পারবা না। কিন্তু যদি তুমি সুন্দরভাবে টানা 3 দিন চিন্তা করলে আমি এই চ্যাপ্টারটা পড়বো, যদি এই চ্যাপ্টারটা পড়ে ফেলো, দেখবা A to Z তোমার মাথায় আছে, বইয়ের কোন জায়গায় কি আছে, টপিকগুলা কি কি আছে, কত সুন্দরভাবে। পরিশ্রম করতে হয় একবার পার্মানেন্ট, অনেকে করে কি এক কাজ বারবার করে, তোমরা ওইরকম হইও না, ঠিক আছে। তোমরা করবা কি, এক কাজ যখন করবা সুন্দরভাবে করবা, যাতে এই অধ্যায় থেকে কোয়েশ্চেন করলে তোমাকে কেউ আটকাতে না পারে, এই অধ্যায় যাতে তুমি তোমার বন্ধুকে বুঝাতে পারো, পরবর্তীতে তোমার ছোট ভাইকে যাতে স্টুডেন্টকে ভালোভাবে বুঝাতে পারো, বিষয় বুঝতে পারছো। আর না হয় তুমি দেখবা কম্প্যাক্ট ক্লাস করলে একদিন হয়তো 4 ঘন্টায় চ্যাপ্টার শেষ হয়ে গেল, 5 ঘন্টায় হয়ে গেল, আমিও করে দিতে পারবো। কিন্তু দেখবা হচ্ছে এখানে তুমি ম্যাথ করছো একটা টপিক, একটা দুইটা দেখবা যে নাই, বা পড়ার সময় একটু কি কম্প্যাক্ট, মানে কম্প্যাক্ট তুমি চাইছো 4 ঘন্টায় শেষ হোক, তোমাকে ওই জন্য ওই উদ্দেশ্যে করার, কিন্তু আলটিমেট তোমার লাভ হবে না, কেমন। তো তোমরা যারা ক্লাসগুলো করছো 26, তোমরা গুরুত্ব দিয়ে শেষ করবা, কেমন। এই জিনিসটা সবাই পারে না, অথচ দেখো কাজটা সহজ, সহজ কাজ না করে ও এই এক কাজ বারবার করতে করতে ওর ব্রেনের ভিতর কি হয়ে যায় বলতো, গ্যাপ আর গ্যাপ, বিষয় বুঝতে পারছো, আলটিমেট ওই চ্যাপ্টার ওর আবার করা লাগবে। তুমি শিওর থাকো ওই চ্যাপ্টার ও একবার কম্প্যাক্ট ক্লাস করবে, একবার এফআরবি করবে, একবার অমুক করবে, একবার ইঞ্জিনিয়ারিং এর ক্লাস করবে, একবার ভার্সিটির ক্লাস করবে, কিন্তু একাডেমিকে একবার যদি চ্যাপ্টারটা ভালোভাবে করা থাকে, ও কি করবে বলতো, বোর্ড পরীক্ষার সময় গিয়ে এফআরবি ওর করা লাগবে না। ও কি করবে, টেস্ট পেপার ধরে বা কমপ্লেক্স সিরিজের বুক ধরে ও কি করবে বলতো, প্র্যাকটিস করবে, কি কি সিকিউ আসছে, কি কি এমসিকিউ আসছে। কোনো ভাইয়ার ক্লাস করা লাগবে না, কোনো স্যারের ক্লাস করা লাগবে না। ইঞ্জিনিয়ারিং এ গিয়ে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক করবে, ভার্সিটি গিয়ে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক করবে, মেডিকেলে গিয়ে মেডিকেলের দাগানো বুক করে ও জাস্ট কি করবে বলতো, এক্সাম দিবে, ঠিক আছে। তো বুঝতে হবে কোনটা পার্মানেন্টলি লাভ হবে। তো আমরা আমাদের পড়ায় আসি আবার। তো এটা হচ্ছে আমরা ব্যাসার্ধের রাশিমালাটা করেছি। এবার হচ্ছে ব্যাগের রাশিমালা, একদম সহজ, যেহেতু আমরা একটা আননোন পেয়ে গেছি অলরেডি, তাহলে ব্যাগ নির্ণয়, ঠিক আছে। আমরা ভেলোসিটি বের করছি, ভেলোসিটি অফ এন অরবিট। তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে mvr ইকুয়াল nh বাই 2 পাই, এর মধ্যে mv আর আর এর মান কত, n স্কয়ার h স্কয়ার এপসাইলন নট ডিভাইড পাই m জেটি স্কয়ার। তাহলে এটা কি হবে, n h বাই 2 পাই, ঠিক আছে। আমরা কি করলাম, জাস্ট আর এর মানটা এখানে বসিয়ে দিলাম, যে মানটা আমাদের জানা আছে, n স্কয়ার h স্কয়ার এপসাইলন ডিভাইড পাই m জেটি স্কয়ার। এবার কি করবা, কাটাকুটি করবা, ঠিক আছে, সবুজ দিয়ে কাটি, তাহলে m এর সাথে m চলে গেল, পাই পাই চলে গেল, এখানে একটা n, এখানে n এর স্কয়ারের সাথে এটা চলে গেল, ঠিক আছে। মানে বুঝছো, n এর সাথে ওর স্কয়ারটা কেটে ফেললাম, h এর সাথে এটা কি করে দিলাম, স্কয়ারটাকে খেয়ে ফেললাম। এবার তাহলে কি দাঁড়ায়, b সমান দাঁড়ায় একটু দেখো, জেড ই স্কয়ার এদিকে, অর্থাৎ বি সমান বি কে ফ্রেশ করে রাখছি, জেড ই স্কয়ার ডিভাইড এখানে কি আসবে 2 এইচ এপসাইলন নট এন, এইচ আসবে, এপসাইলন নট আসবে, এন আসবে, মনে রাখবা
বি সমান জেটি স্কোয়ার বাই 2 হ্যান, হ্যান মানে কি মুরগি, ঠিক আছে মনে রাখবা ব্যাক সমান কি জেটি স্কোয়ার ডিভাইড 2 মুরগি, জেটি স্কোয়ার ডিভাইড 2 মুরগি, জেটি স্কোয়ার ডিভাইড 2 হ্যান, জেটি স্কোয়ার ডিভাইড 2 হ্যান, জেটি স্কোয়ার ডিভাইড 2 হ্যান। এই ইকুয়েশনের সুবিধা কি দেখো তো, এখানে কি আছে, ই এর মান তুমি জানো 1.6 ইন্টু 10 টু দি মাইনাস 19, এইচ এর মান তুমি জানো 6.626 ইন্টু 10 টু দি মাইনাস 34, এপসাইলন নট এর মান তুমি জানো কি বলো তো 8.854 ইন্টু 10 টু দি মাইনাস 12। তাহলে জেড হচ্ছে তোমাকে উদ্দীপকে দিয়ে দিবে হাইড্রোজেন নাকি হিলিয়াম প্লাস নাকি লিথিয়াম 2 প্লাস নাকি বেরিলিয়াম 3 প্লাস, এন হচ্ছে কক্ষপথ তোমাকে প্রশ্নে বলে দিবে, তাহলে তুমি ভি এর মান ডিরেক্ট পেয়ে যাবা, আর এর উপর আর নির্ভর করতে হবে না, ঠিক আছে। তাহলে এবার আমি কি করব, বি এর জন্য দুইটা সূত্র, তাহলে এই সূত্রটার মধ্যে আমি একটু মান বসাবো, বি সমান জেড ই স্কয়ার ডিভাইড কি 2 হ্যান্ড, তাহলে ই কত 1.6 ইন্টু 10 টু দি মাইনাস 19 স্কয়ার 2 ইন্টু 8.854 ইন্টু 10 টু দি মাইনাস, আগে এইচ এর মান বসাই 6 ঠিক আছে, এপসাইলন নট এর মান কত 8.854 10 টু দি মাইনাস মাইনাস 12, তো এর বাইরে রাখছি z বাই n, ঠিক আছে, এর বাইরে রাখছি কাকে বলো তো z বাই n কে, আশা করি বুঝতে পারছো, z বাই n মানে z আর n তো আমার কোশ্চেনে দেয়া থাকবে ওই অনুযায়ী বসাও, এটা একটু হিসাব নিকাশ করো তো, এটা হিসাব নিকাশ করলে দেখবা অ্যাপ্রক্সিমেট আসবে কত 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 z বাই n, সব এসে একক বসিয়েছি। আমার কথা কি স্পষ্ট বুঝতে পারছো কিনা তোমরা কমেন্টে জানাবা, কেমন তোমরা কমেন্টে যদি জানাও তখন আমি বুঝবো এই ক্লাসগুলো আসলে ইউটিউবে যেহেতু যাচ্ছে, ঠিক আছে, তোমাদের ভালো লাগছে কিনা, ঠিক আছে, সব ঠিক মতো বুঝতে পারছো কিনা। 2.18 ইন্টু 10 টু দি 6 মিটার জেড বাই এন মিটার পার সেকেন্ড, ঠিক আছে। বি এর জন্য আমরা কয়টা সূত্র মনে রাখবো, দুইটা সূত্র মনে রাখবো। তো আমাদের অলরেডি আজকের দিনের 4টা সূত্র শেষ, এই সূত্রটা আমরা একটু পরের পেজে একটা অ্যাপ্লিকেশন দেখে নিই, এটুকু লিখে নাও, ঠিক আছে। লেখা হয়ে গেলে ওয়াই বলবা, এটা তো বলার আর সুযোগ নেই কারণ রেকর্ড ক্লাস হিসেবে যাচ্ছে, এই দুইটা সূত্র একটু লিখে নাও। তাহলে বি সমান জেটি স্কয়ার ডিভাইড 2 হ্যান, আবার বি সমান আমরা কি জানবো বলো তো, এমসিকিউর জন্য আমার মনে রাখতে হবে বা ভার্সিটি কোচিং এ মনে রাখতে হবে 2.18 ইন্টু 10 টু দি 6 মিটার পার ইন্টু জেড বাই এন মিটার পার সেকেন্ড। আর বোর্ড পরীক্ষা হলে আমি ফার্স্টে এই সূত্র লিখবো ভি সমান জেটি স্কয়ার ডিভাইড 2 হ্যান, পরের লাইনে আমি সূত্র লিখবো 2.18 ইন্টু 10 টু দি 6 ইন্টু জেড বাই এন মিটার পার সেকেন্ড। বুয়েট পরীক্ষা হলো এইভাবেই লিখবো, এটা লিখে এরপর এটা, ওকে। এবার দেখো যারা লিখো নাই, ঠিক আছে, একটু পজ দিয়ে লিখে নিবা, এই জায়গাটা পজ দিয়ে লিখে নিবা, ওকে। তাহলে এবার দেখো আমি এখানে ধরো কি আঁকছি, আমি একটা হাইড্রোজেন অ্যাটম আঁকছি, ঠিক আছে। হাইড্রোজেন অ্যাটম কেমনে বুঝছি, একটা প্লাস দিয়েছি, তাহলে এটা কি n ইকুয়াল 1 প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর, ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট। তাহলে এখানে যে ইলেকট্রনটা আছে ও তো বসে নেই, ও মুভিং, তাহলে ওর ব্যাক দিলাম v1, ঠিক আছে। ও কি হয় স্পর্শক বরাবর, এটা কি v2, ঠিক আছে। এটাকে দিলাম কি v3, স্পর্শক ভালো মতো হয়নি, ঠিক আছে, এটাকে দিলাম কি v3, ঠিক আছে। ম্যাথের ওবি ওরা আঁকলে না হয় স্পর্শক আরো সুন্দর মতো আঁকে, তো যাই হোক, ঠিক আছে, ওকে। এবার একটু দেখো আমরা বের করব কি v1 কি v2 কি v3 কি কত মানটা, তাহলে এখানে z ইকুয়াল 1 হবে, কারণ উদ্দীপক থেকে দেখছি এটা আমরা কি হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটম হলে z ইকুয়াল কি হবে 1 হবে। তাহলে এবার একটু দেখো b সমান আমরা কি জানি 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 তাহলে z এর মান কত বলো তো 1, কেমন, z এর মান কত 1, তাহলে বসিয়ে দিলাম। তাহলে b1 সমান কি দাঁড়াবে
2.18 ইন্টু, তখন n এর মান কত, b1 মানে প্রথম শক্তি স্তরের বেগ, b 2.18 ইন্টু 10⁶ ইন্টু 1/1, এর মানে 2.18 টু 10⁶ মিটার পার সেকেন্ড। তাহলে v2 সমান কত, 2.18, তাহলে n এর মান কত বসে যাবে, 2, তাহলে 1.09 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। v3 সমান কত হবে, আর এই ক্লাসগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, কেমন, বেশি বেশি করে শেয়ার করে দিবা। তাহলে 7.26 10⁵ মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো মনে হয়? ঠিক আছে, তোমার পরীক্ষা এমসিকিউতে দিয়ে দেয় প্রথম শক্তি স্তরে ইলেকট্রনের ব্যাগ কত, এটা একদম মুখস্থই রেখে দিই, 2.18 ইন্টু 10⁶, শুধু শুধু প্রথমের জন্য Z10 বসাই কি লাভ হাইড্রোজেনের। ঠিক আছে, এই পরেরটা কত, তাহলে 1.09, এটা মুখস্থ রাখবা না, আবার হিসাব করে বাইর করবা। ঠিক আছে, হিসাব করে বের করবা, তোমার মনে থাকবে হচ্ছে শুধু সূত্রটা, বি সমান 2.18 ইন্টু 10⁶ Z/n মিটার পার সেকেন্ড। ওকে, এটুক হয়ে গেলে এবার আমরা শক্তির রাশিমালায় চলে যাব। আমি দেখি আজকের ক্লাসটা কতক্ষণ হয়েছে। আজকের ক্লাসটা কতক্ষণ হয়েছে আমি একটু দেখে আসি। 46 মিনিট হয়েছে। তাহলে আজকের ক্লাসে আমরা প্রমাণগুলো যদি শেষ করে ফেলতে পারি, নেক্সট ক্লাসে আমরা কয়েকটা সিকিউ কিন্তু শুরু করতে পারবো। আজকের ক্লাসে আমরা প্রমাণটা, শক্তিটা শেষ করি, কেমন? নেক্সট 7-8 মিনিট আমি শক্তি নিয়ে একটু বলি। তো একটু দেখো, শক্তি নির্ণয়, অর্থাৎ এই যে শক্তি স্তরগুলো আছে এগুলোর কি করব বলতো, এনার্জিটা নির্ণয়, কাজ শেষ। আমাদের 4টা সূত্র শেষ, আমরা 3টে সূত্রের প্রমাণ শিখবো। প্রমাণ লাগে না, মানে সূত্রটা লাগবে আমাদের আলটিমেট। তাহলে এবার দেখো শক্তি নির্ণয়। ঠিক আছে, শক্তি নির্ণয়। তাহলে মোট শক্তি সমান ইলেকট্রনের মোট শক্তি, শক্তি স্তরে যে শক্তি ওইটাই কি লাভ করে, ইলেকট্রনের ওই শক্তিটাই হয়, ওই জায়গায় যেই থাকুক ওর শক্তি কি হবে এটাই। তাহলে মোট শক্তি সমান আমরা কি জানি, ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি, মোট শক্তি সমান গতিশক্তি প্লাস বিভব শক্তি। ঠিক আছে, গতিশক্তি প্লাস কি পড়েছি বলতো, বিভব শক্তি। এবার একটু দেখো গতিশক্তি কি, ছোটবেলা থেকে আমরা জানি 1/2 mv², এটার প্রমাণ আমরা ছোটবেলায় ফিজিক্সে পড়ে ফেলছি। ঠিক আছে, এবার দেখো বিভব শক্তি সমান কি, এই বিভব শক্তি সমান কি, তো অফলাইন ব্যাচে ওই দিন একজন স্টুডেন্ট বলেছে mgh, তাই না, 1/2 mv², ইলেকট্রনের গতিশক্তি হচ্ছে 1/2 mv², বিভব শক্তি হচ্ছে কি mgh। mgh অবশ্যই বিভব শক্তি, কিন্তু কোন ক্ষেত্রে, তুমি যখন অভিকর্ষ বলের এগেনস্টে কাজ করছো তখন হচ্ছে কি ওটা বিভব শক্তি। কিন্তু এখানে তোমার কাজটা হচ্ছে একটা চার্জড ফিল্ডে, তাই না, একটা কি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কাজটা হচ্ছে, প্লাস আছে এর মধ্যে, তুমি একটা ইলেকট্রনকে কি করছো, এদিক সেদিক করছো। তো ইলেকট্রনকে সরাতে যে কৃত কাজ হচ্ছে, এখন কি করছো বলতো, তোমার ওই বিভব শক্তিটা লাগবে। মানে বুঝছো, তুমি একটা বস্তুকে তুলে mgh বলি কখন, তুমি ওর এগেনস্টে কাজ করেছো, জি এর এগেনস্টে ধরো কাজ করেছো, এটা ওর মধ্যে এখন কি জমানো শক্তি আছে, mgh-টা ওরে ছেড়ে দিলে তাপাস করে পড়বে। ঠিক আছে, এবার দেখো তো তুমি এখানে কিসে কাজ করছো, একটা ইলেকট্রিক ফিল্ডে কাজ করছো। ইলেকট্রিক ফিল্ডে বিভব শক্তি সূত্রটা তোমরা প্রমাণ করবা হচ্ছে স্থির তড়িতে গিয়ে, কেমন, ফিজিক্সের স্থির তড়িতে আমি আপাতত লিখে রাখছি, এটা হচ্ছে -1/4πε0 -1/4πε0, এখানে কি ZE², এর মানে Q1 Q2, একটা হচ্ছে ZE আর একটা E, ডিভাইড R², না ডিভাইড কিন্তু R। ঠিক আছে, ইন্টিগ্রেশন করে দেখবা আসবে অসীম দূরত্ব থেকে কোনো একটা আর দূরত্বে নিয়ে আসতে কৃত কাজ FDR, ওইখান থেকে F এর মান বসিয়ে DR ইন্টিগ্রেশন করে দিলে তুমি কি পেয়ে যাবে, এটা আমাদের প্রমাণ দরকার নেই, শুধুমাত্র শুধু শুধু এটা, কারণ এটা কিসে পড়বা আমি লিখে রাখি, এটা বিভব শক্তি সমান যে এত, এটা কিসে পড়বা, -1/4πε এত, এটা পড়বো হচ্ছে স্থির তড়িতে। ঠিক আছে, ফিজিক্স স্থির তড়িৎ, স্থির তড়িৎ। আর এটা হচ্ছে অলরেডি পড়ে ফেলছো 9-10 এর ফিজিক্সের মধ্যে, 1/2 mv² যে গতিশক্তি হয় এটা জানো। ঠিক আছে, আর যারা 26 ক্লাস করছো তারা তো এটা আসলেই জানো, মানে এটা যা আসে স্থির তড়িতে দেখবে এটা বের করে, তো ওদের অপূর্ব
ভাইয়া দেখবা হচ্ছে এটা খুব সুন্দরভাবে দেখায়, বা যে স্যারের কাছে বলো সব স্যারই এটা দেখায়। এটা মানে ওইখানে চিত্তরিতে এটা কিছুই না, মানে কুলম্বস লয়ের চেয়ে এটা বেশি আসে। ঠিক আছে, তো এবার একটু দেখো, এখানে তুমি ভি এর মান বসিয়ে দিবা। এখানে এখন তোমার কাজ কি, আমাদের কাজ ওইটা না, আমাদের কাজ হচ্ছে ও শক্তিটা বাইর করা। এখানে এই শক্তির দুইটা সূত্র ফিজিক্সে লিখছি, এখন কি দেখো তো বি, এটা কোনো কোনো ব্যাচে দেখাইছে মনে করিস, কোনো দরকারই নেই শুধু শুধু। ঠিক আছে, তাহলে এটা কি হবে বলো তো, জেড স্কয়ার ডিভাইড কি 2 হ্যান, তাও দেখাই দিতে পারি। ঠিক আছে, তাও ক্লাসের শেষে এটা দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এটা কি হবে 1/4πε0 জেড স্কয়ার বাই, এখানে কি আছে দেখো তো, জেড স্কয়ার বাই আর, জেড স্কয়ার বাই আর। আর এর মান কত হয়, ঠিক আছে, জেড স্কয়ার বাই আর। আর এর মান কত হয়, আর এর মান হয় এন স্কয়ার ডিভাইড পাই এম জেড স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ আমি এখানে কি কাজ করেছি, একবার বি এর মান বসিয়েছি, একবার আর এর মান বসিয়েছি। বুঝতে পারছো মনে হয়, প্রমাণ আসে না, এরপর আমরা গুরুত্ব দিয়ে পড়বো, কারণ তুমি পরবর্তীতে স্টুডেন্ট পড়াতে গেলেও তো ও লাগবে। ওই হুইট করে সূত্র বলে দিলে হবে, ও তো জিজ্ঞেস করবে ওই আসছে কই, বা তোমার ব্রেইনে তো এটা থাকা লাগবে যে এটা এখান থেকে আমি বাইর করছি, একটা কনফিডেন্স বেড়ে যাবে। ঠিক আছে, পরীক্ষায় আসার পর একটা জিনিস, আর এটা হচ্ছে একটা জানার জন্য পড়া। তাহলে এটা কি বলতো, এটার সূত্রটা হচ্ছে মেইনলি পরীক্ষায় লাগবে, এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4। তাহলে এটা কত হয় 4, এখানে আছে 2, তাহলে হয়ে যায় কত 8। তাহলে এখানে কি হয় এইচ স্কয়ার এপসিলন নট স্কয়ার এন স্কয়ার মাইনাস, এখানে দেখো তো এগুলো উপরে উঠে যাবে। ঠিক আছে, এগুলো উপরে উঠে যাবে, এখানে পাই এর সাথে পাই কেটে দিলাম, পাই এর সাথে পাই কেটে দিলাম। এরপর আর কি কাটা যায়, জেড স্কয়ার উপরে উঠে যাবে, জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4, এম উপরে উঠে গেল। ঠিক আছে, তাহলে এখানে থাকে হচ্ছে এম, এটা উপরে উঠে গেল, জেড স্কয়ার, তাহলে জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4। দেখো খুব সুন্দর, এখানে উপরে যা, এখানে উপরে কি আছে তাই আছে। তাহলে এখানে আছে 4, এরপর আছে কি এইচ স্কয়ার এপসিলন নট এপসিলন মিলে এপসিলন নটের স্কয়ার, এইচ স্কয়ার এপসিলন নট স্কয়ার ইনটু কি বলতো এন স্কয়ার। এর মানে দেখো এখানেও নিচে যা আছে এইচ স্কয়ার এপসিলন নট স্কয়ার এন স্কয়ার, এখানেও কি আছে বলতো হ্যানের স্কয়ার, হ্যানের স্কয়ার, মানে বুঝছো, এখানেও দেখো হ্যান স্কয়ার, এইচ স্কয়ার এপসিলন নট স্কয়ার এন স্কয়ার, এখানেও কি এটা। তাহলে এবার একটু দেখো তো, ফিজিক্স কাইটা দিই। তাহলে ই সমান আমরা পাচ্ছি কি, দেখো এই রাশিটা হচ্ছে সেম, এটা হচ্ছে সেম, এটা হচ্ছে সেম, এটা সেম হওয়ায় এটাকে আমি কমন নিয়ে নিই। দেখো ই সমান কি 1/8 মাইনাস 1/4, দেখো এটা ক্যালকুলেটারে করো বা হাতে ক্যালকুলেশন করো, তাহলে এটা দেখবা কত আসে, 8 আর 4, কেমন 8 আর 4 8, তাহলে 1 মাইনাস 2 এর মানে কত দাঁড়ায় মাইনাস 1/8, বা ক্যালকুলেটারে লিখো তুমি 1/8 মাইনাস কত 1/4, 1/8, যারা ক্যালকুলেটারে করতে বেশি অভ্যস্ত তাহলে কত আসে মাইনাস 1/8, এর মানে এটা আসবে মাইনাস 1/8। ঠিক আছে, তাহলে ই সমান আমার এই সূত্র, এটা মনে রাখতে হবে। 8 খেয়ে ফেলছি, এখানে কি দিতে হবে 8। শক্তির সূত্রের নিচে কি দাঁড়ায় বলতো, মুরগির স্কয়ার আসে, হ্যানের স্কয়ার, এটা একটা সূত্র। এবার একে মান বসিয়ে আমি আরেকটা সূত্র এখান থেকে বের করব। শক্তির সূত্র মোট কয়টা, 3টা। এখানে লক্ষণীয় বিষয় তোমরা মনে রাখবা, দেখো ইলেকট্রনের গতিশক্তি যদি পরীক্ষায় এমসিকিউতে দিয়ে দেয়, যারা এনডিসিতে আছে কুইজ দিয়ে দিল, বা বুয়েটে আসলো, বা কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, ঢাকা বোর্ডে দিল, ইলেকট্রনের গতিশক্তি ধনাত্মক, ইলেকট্রনের বিভব শক্তি ঋণাত্মক, ইলেকট্রনের মোট শক্তি ঋণাত্মক, একটু নোট করে রাখো। ইলেকট্রনের মোট শক্তি, মোট শক্তি নেগেটিভ। ঠিক আছে, গতিশক্তি
ধনাত্মক, বিভব শক্তি ঋণাত্মক। ঠিক আছে, বিভব শক্তি ঋণাত্মক। এই নেগেটিভ মান দিয়ে কি বুঝে এটা পরে বলছি। তাহলে এটা এমসিকিউর জন্য একটু নোট করে রাখো। মোট শক্তি কি? মোট শক্তি নেগেটিভ সাইন দেখেই বোঝা যাচ্ছে। গতিশক্তিটা ভুলে যায়, গতিশক্তি হচ্ছে ধনাত্মক। ঠিক আছে, আবার বিভব শক্তি কি বলতো? ইলেকট্রনের ঋণাত্মক। তো এটুক হয়েছে মনে হয়, এটুকু একটু সবাই পজ দিয়ে এটুক লিখে রাখবা, খুব সুন্দর মতো এটা লিখে রাখবা। আমি একটু দেখে নিই সাউন্ড সব কিছু ওকে আছে কিনা। হুম, ওকে, ঠিক আছে। এবার একটু দেখো, ঠিক আছে। তাহলে ই সমান আমরা কি দেখেছি? ই সমান আমরা দেখেছি, আমি যেমন সূত্র একবারে লিখে ফেলছি, তোমার মাথায় বুদ্ধি যদি থাকে একটা ট্রিক শিখিয়ে দিই, তুমিও কিন্তু এটা লিখে ফেলতে পারবা। এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 8 এইচ স্কোয়ার, এখানে কি বলতো? হ্যান স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম সূত্র। এবার করব কি, এর মধ্যে মান বসাবো, এর মধ্যে মান বসাবো। কেমন? তাহলে মান বসালে কি দাঁড়ায়? মান বসালে কি দাঁড়ায়? এম এর মান হচ্ছে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31। ঠিক আছে, ই এর মান হচ্ছে কত? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, এত 8। এইচ এর মান হচ্ছে কত? 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 এর স্কয়ার। ঠিক আছে, এটা করলাম। তাহলে বসাইনি শুধু কার মান? উপরে হচ্ছে জেড স্কয়ারের মান, ভেলোসিটি থাকে জেড বাই এম। তাহলে এটা যেহেতু ভেলোসিটির স্কয়ার হয়ে গেছে, জেড স্কয়ার বাই এন স্কয়ার এখানে থাকবে, জেড স্কয়ার আর এন স্কয়ারের মান বসাইনি। তো এটা তুমি একটু ক্যালকুলেটরে করে দেখো তো, এখানে একটা মজার বিষয় ঘটবে। ক্যালকুলেটরে তুমি একটু করে দেখো, 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। ঠিক আছে, আমি ডিরেক্ট মান লিখে ফেলতে পারতাম, আমি ইচ্ছে করে তোমাকে বোঝানোর জন্য এটা করছি। এর কারণে একটা কাহিনী হবে এখানে। 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, এটার আমার আসছে 0। তোমাদেরও দেখবা ম্যাক্সিমাম ক্যালকুলেটরে বা আমাদের এখানে যত ক্যালকুলেটর আছে এগুলোর ক্যাপাসিটি অনুযায়ী এটা 0 আসছে। কিন্তু এটা তো রিয়েল ভ্যালু দেখা যাচ্ছে, 0 কেন আসছে? এটা চিন্তা করলেই বলতে পারবা। দেখো, এর কারণ হচ্ছে এখানে আছে 10 টু দি পাওয়ার মাইনাস 31, এখানে কি হয়ে যাচ্ছে? 10 টু দি পাওয়ার মাইনাস 19 টু দি পাওয়ার 4। মানে বুঝছো 10 টু দি পাওয়ার মাইনাস 31 মানে কি? 0.000000000 এমনি করে 30টা জিরো, এরপর 1, এখানে আবার কি আছে? অসংখ্য জিরো। তো ক্যালকুলেটরের ব্রেইনে উপরে যতটুকু হিসাব করতে পারে, ওর মেমোরিতে ও লিখছে হচ্ছে কি 0.0000000 অসংখ্য জিরো, 70 80 100টা জিরো হয়ে যাচ্ছে, বিষয় বুঝছো? সেজন্য ও উপরে ওর ব্রেইনে যতটুকু দোষছে ও বলছে হচ্ছে কি আসছে বলতো? জিরো। ও ওইটাকে জিরো বানিয়ে দিছে। তো এই প্রবলেম থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে তুমি একবারে এই 4টা হিসাব করতে পারবে না। আমি ধরো এটাকে কি করে দিই, একটা করে দিই, দেখি কাজ হয় কিনা। 4টা কেটে ক্যালকুলেটারে, তো এটা পরে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এবার মানে এখানে জাস্ট 4-এর জায়গায় আমি ওকে একবার নিয়ে করছি ইলেকট্রনের চার্জ। তাহলে এরপর ওইটার সাথে আমি কি করে দিলাম, এর মানে ওর কাজটা ধাপে ধাপে দিলাম। একবারে দেয়ায় ওর কি হচ্ছিল বলতো? কষ্ট হচ্ছিল। ও পুরাটা হিসেব করতে প্রসেস ওর মেমোরিতে জিরো হয়ে গেছিল সব, কারণ ও দেখছে 0.0000, সেই জন্য ওর কাজটা আমি 2 ভাগে ভাগ করে করাচ্ছি। তো 2 ভাগে ভাগ করে করে আমার আসছে হচ্ছে অ্যারাউন্ড, এটা যদি একদম বইয়ের মতো মান লিখছে, আমার আসছে 2.167 এর মতো। কিন্তু এটা তোমরা এই মানটা লিখবে 2.18, কারণ এখানে ভ্যালুগুলো আরও যখন এক্সাক্ট বসবে 2.18 দেখবে এই মানটা হচ্ছে বেশি ইউজ করে, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18, 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইন্টু কত? সবাই যেরকম লিখে এরকম লিখে ভালো। ঠিক আছে, তাহলে 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 যেটা স্কয়ার মাইনাস কে এত জুল। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র নং 2। ঠিক আছে, সূত্র নং 2। এবার আমরা বলছিলাম ব্যাসার্ধে 2টা সূত্র, ব্যাগে 2টা সূত্র, শক্তিতে সূত্র শিখবো কয়টা? 3টা সূত্র শিখবো। ঠিক আছে, তাহলে শক্তির সূত্র আরেকটা, এটা আমরা একটু দেখি কি। আরেকটা সূত্র হচ্ছে, তোমরা এসএসসি তো শুনেছো, এইচএসসি তো অসংখ্যবার শুনবা, এটা হচ্ছে জুল কিসের একক? জুল কিসের একক?
শক্তির একক বা কাজের একক। ঠিক সেম বা কাজের আরেকটা একক আছে, ওইটা হচ্ছে কি বলতো, ইলেকট্রন ভোল্ট। তোমাকে বলবে হচ্ছে ইলেকট্রনের শক্তি ইলেকট্রন ভোল্ট এককে। অনেকে ভাবে হচ্ছে ইলেকট্রন ভোল্ট চার্জের একক, না। একটা ইলেকট্রনকে একক দূরত্বে সরাতে একক বিভব পার্থক্যে সরাতে যে পরিমাণ কাজ করা হচ্ছে ওইটাকে বলা হচ্ছে, যে পরিমাণ কাজ করা হচ্ছে ওটাকে বলা হচ্ছে কি বলতো, ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তাহলে ইলেকট্রন ভোল্ট কিসের একক? শক্তির একক বা কাজের একক। তো ইলেকট্রন ভোল্টটা কেমনে নিতে হয়? ইলেকট্রন ভোল্টে নেওয়ার জন্য ইলেকট্রনের যে চার্জের মানটা আছে এটা দিয়ে ভাগ করে দিবা। তাহলে এটা কত, মান দিয়ে ভাগ করবা 1.6 ইন্টু সাইন না 1.6 ইন্টু, এর কারণ এই পরিমাণ চার্জকে সরাতে যে কাজ হচ্ছে এটা, তাহলে 1.6 ইন্টু শুধুমাত্র মান এত দিয়ে ভাগ করে দিলে এটা কিসে চলে যাবে, এন স্কয়ার ইলেকট্রন ভোল্ট একক। কেমন? ইলেকট্রন ভোল্ট একক তাহলে কিসের একক? এই লিখে রাখো, ইলেকট্রন ভোল্ট একক কিসের একক? শক্তির একক বা কাজের একক। তাহলে এখানে দেখো তো, এখান থেকে এই মানটা কত আসে, এই মানটা আসবে আজকে আমাকে আর 5টা মিনিট টাইম দিবা, তাহলে আমরা যা যা পড়েছি এগুলার আমরা প্র্যাকটিসটা করতে পারবো। ঠিক আছে, আমার সূত্র কয়টা? শক্তির সূত্র হচ্ছে 3টা। তাহলে -13.6 ইন্টু জেড স্কয়ার বাই এন স্কয়ার ইলেকট্রন ভোল্ট। এটুক সবাই একটু লিখে নাও, এই জায়গায় পজ দিয়ে এটুক সবাই একটু লিখে নিবা। অনেক স্টুডেন্ট করে কি, গুণগত রসায়নে কোয়ান্টাম সংখ্যা, হাইড্রোজেনের ভালোভাবে না জানে পড়ে ফেলে, পরে গিয়ে দেখবে হচ্ছে ওর অনেকগুলো গ্যাপ থেকে যায়। কারণ ওইগুলো পড়তে মজা, পড়তে তুমি খুশিতে লাভ দিবে, মানে কি সহজ সহজ জিনিস, কি সুন্দর সুন্দর জিনিস, পড়তেও ভালো লাগবে ম্যাম। ঠিক আছে, কিন্তু এগুলো প্রমাণ অনেকে দেখতে একটু বিরক্ত ফিল করে। তো এবারে একটু দেখো তো, আমরা শক্তি বের করবো হাইড্রোজেনের। এখানে আমি একটা প্লাস দিলাম, এর মানে হাইড্রোজেন অ্যাটম। আমি যদি 2টা প্লাস দিতাম তাহলে জেটের মান কত হতো? 2 হতো। আমি যদি 3টা প্লাস দিতাম তখন হতো কি বলতো, জেটের মান 3 হতো, তখন লিথিয়াম 2 প্লাস আয়ন। তাহলে এটা n ইকুয়াল 1, এটা n ইকুয়াল 2, এটা n ইকুয়াল 3। এটা হচ্ছে প্রথম শক্তি স্তরের শক্তি, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের শক্তি, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তরের শক্তি। তাহলে আমি যেহেতু প্লাস দিয়েছি, এটা কোন অ্যাটম? হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটম মানে জেড কি? পারমাণবিক সংখ্যা। জেড ইকুয়াল কত হবে? 1 হবে। তাহলে এবার দেখো তো আমরা শক্তির রাশিমালাটা কি লিখতে পারি? E সমান সমান -13.6 ঠিক আছে, এত। তাহলে z হচ্ছে 1, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? -13.6 ইন্টু জেড স্কয়ার, মানে কি হয়ে যাবে বলতো? 1 স্কয়ার। তাহলে 1 বাই এন স্কয়ার ইলেকট্রন ভোল্ট। তাহলে E1 সমান কি হয়ে যায়? -13.6 ইন্টু E2 সমান এটা আসবে কত? মানে বুঝছো আমি কি বসাচ্ছি? 2 মানে দ্বিতীয় কক্ষপথ, n এর মানটা বসাচ্ছি। তাহলে এখানে 2 স্কয়ার যখন বসিয়ে দিচ্ছি, এটা কত হয়? -3.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে E3 সমান কি হবে? -13.6 ইন্টু তাহলে এটা কত? -1.51 ইলেকট্রন ভোল্ট। এরপর এটা যদি করি -0.85 ইলেকট্রন ভোল্ট হয়েছে মনে হয়। এখন তোমাকে যদি জিজ্ঞেস করে এখানে সবচেয়ে শক্তি কম কার, এর মান বেশি কিন্তু হচ্ছে নেগেটিভ, সবচেয়ে শক্তি কম কার? এটা প্রথম যে শক্তি স্তরটা আছে এটা বলা হয় শক্তি সবচেয়ে কম, এটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট। কেমন? এটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট বা ভূমি অবস্থা। এরপরে দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, যত শক্তি স্তর বাড়বে তত কি বাড়বে? শক্তি বাড়বে। ঠিক আছে, তত কি হবে? শক্তি বাড়বে। এটাকে বলা হয় স্বাভাবিক অবস্থা বা ভূমি অবস্থা, বা কি বলা হয়? গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেটে শক্তি সবচেয়ে কম। মানুষও যেমন যার যত শক্তি বেশি ওকে স্টেবল। আমার শক্তি যদি বেড়ে যায়, আমি এখন এরে মারতে যাবো, ওইরে মারতে যাবো, কাহিনী করে ফেলবো, বিষয় বুঝতে পারছো? তাহলে যার শক্তি বেশি ও কি বলতো? আনস্টেবল।
ঠিক আছে, গ্রাউন্ড স্টেট মানে ওর শক্তি কম, শক্তি কম মানে এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা। ওরে যদি শক্তি দিই, ওকে যদি আমি ইলেকট্রিক্যালি শক্তি দিই বা আর কোনো মাধ্যমে ও যদি শক্তি গেইন করতে পারে অন্য কারো কাছ থেকে, তখন ও কি হবে বলতো, ইলেকট্রনটা দ্বিতীয় শক্তি স্তরে যাবে, এরপর কি হবে, তৃতীয় শক্তি স্তরে যাবে। এগুলাকে বলা হয় এক্সাইটেড স্টেট। E3 E4 এগুলাকে কি বলা হয়, এক্সাইটেড স্টেট। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, এরপর এগুলাকে বলা হয় কি বলতো, এক্সাইটেড স্টেট। ঠিক আছে, এক্সাইটেড স্টেট। আশা করি হয়েছে। এবার আমি খুব সুন্দর একটা কোয়েশ্চেন একটু পড়াচ্ছি তোমাদের। ইলেকট্রনের শক্তি নেগেটিভ বলতে কি বুঝাই, এটা আমি দেখলাম হচ্ছে ম্যাক্সিমাম এই জিনিসটা ভুলভাবে জানো। কেমন, ম্যাক্সিমাম এই জিনিসটা ভুলভাবে জানো বা কি জানো এটাই জানো না। মানে বললো না ইলেকট্রনের শক্তি আমরা কি দেখলাম, আমরা দেখলাম ইলেকট্রনের মোট শক্তি কি আসছে, নেগেটিভ। এটার মান এটা কি, এটার মান এটা কি, ইলেকট্রনের মোট শক্তি নেগেটিভ, এর মানে কি, ওই শক্তির তো নাই। মানে আমার ধরো মোট টাকার পরিমাণ মাইনাস, ঠিক আছে, এর মানে কি, এর মানে হচ্ছে ধরো আমার তো টাকা নাই, আমি তো গরিবের গরিব, সাথে উল্টা মানুষজন আমার টাকা চাইতেছে, বিষয় বুঝতে পারছো, টাকা চাইছে। যেমন ধরো, যেমন ধরো ধরো এটা, এটা এ হচ্ছে আমাদের ইলেকট্রনের মতো, তাই না, এর কি কোনো শক্তি আছে, তোমরা জানো যারা যারা দেখছো, এই সময় ওর কি কোনো শক্তি আছে, নাই, কোনো শক্তি আছে, নাই। এই ইলেকট্রনও হচ্ছে কি আছে, যেমন গাছের সাথে আটকা আছে, ইলেকট্রন কার সাথে আটকা আছে বলতো, নিউক্লিয়াসের কাছে আটকা আছে, ধরা আছে। এর শক্তি নেগেটিভ, এর শক্তিও কি নেগেটিভ। এর এখন মুক্ত করতে গেলে শক্তি দিতে হবে। ইলেকট্রনের নেগেটিভ সাইন বুঝাই হচ্ছে এখন ওর শক্তি কি বলতো, নেগেটিভ। কেন, যখন ইলেকট্রন নিউক্লিয়াসে আবদ্ধ থাকে, যখন ইলেকট্রন নিউক্লিয়াসে আবদ্ধ থাকে, যখন ইলেকট্রন নিউক্লিয়াসে আবদ্ধ থাকে, তখন ওর শক্তি ঋণাত্মক, মুক্ত অবস্থার শক্তির চেয়ে ওর কম। এর যদি মুক্ত করে দাও, এর শক্তি কি হয়ে যাবে, ইনফাইনাইট হয়ে যাবে। এখন বিষয়বস্তু এই শক্তি হয়ে যাবে কি অনেক বেশি। ঠিক আছে, মুক্ত অবস্থার শক্তির চেয়ে যদিও ইলেকট্রনকে মুক্ত করে দিলে ইলেকট্রনের শক্তি ধরে নিয়ে হচ্ছে আমরা জিরো। যাই হোক, একটু পরে আসছি। তো বলা হচ্ছে কি বলতো, ইলেকট্রনের শক্তি নেগেটিভ বলতে বোঝাচ্ছে এই ইলেকট্রনকে মুক্ত করতে গেলে তোমাকে উল্টো শক্তি কি করতে হবে, দিতে হবে। এ যখন এরে মুক্ত করছে, এর আরো কি দেয়া লাগছে, শক্তি দেয়া লাগছে। ঠিক আছে, ওর শক্তি নেগেটিভ বলতে বোঝাচ্ছে ওর কে যদি মুক্ত করতে হয় তোমাকে আরো শক্তির যোগান দিতে হবে। এই ইলেকট্রন যখন নিউক্লিয়াসে আবদ্ধ থাকে তখন ওর শক্তি মুক্ত অবস্থার শক্তির চেয়ে কম হয়। বুঝি নেই তো, তোমাকে আমি খুব সুন্দর একটা পেজ থেকে জিনিসটা পড়াচ্ছি, দেখো আমাদের বই এত সুন্দর করে লিখে নি, কেমন দেখো, কই গেল পেজটা, নেগেটিভ সাইন মিনিং কি সুন্দর করে লিখেছে দেখো। বলছে, আশা করি দেখতে পাচ্ছ, আমি একটু নিচেও চেক করে নিই ভিডিওতে দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে কেমন, 1 ঘন্টা 7 মিনিট হয়েছে, খুব বেশি বড় হয়নি। এটা যখন অফলাইন বা কোনো ক্লাসে এমনি ক্লাসে পড়াই, কিন্তু আমি একা একা পড়াচ্ছি, সেই জন্য দেখবো অনেক কম সময়ে সুন্দর মতো হয়ে যাচ্ছে। আর না হয় আরও 5-10 মিনিট একটু বেশি লাগতো, কারণ ওদের প্রশ্নের উত্তর দিই। নেগেটিভ সাইন, নেগেটিভ সাইন ইন ইকুয়েশন, অর্থাৎ এনার্জির যে ইকুয়েশন আসে ওইখানে নেগেটিভ সাইন আসে, ইজ এন আরবিট্রারি কনভেনশন। আরবিট্রারি কনভেনশন মানে কি, আরবিট্রারি কনভেনশন মানে হচ্ছে এটা যুক্ত দিয়ে না। ঠিক আছে, এটা আমরা সুবিধার জন্য ধরে নিচ্ছি। আরবিট্রারি কনভেনশন মানে হচ্ছে যুক্তি দিয়ে না, এটা আমরা আমাদের হিসেবে সুবিধার জন্য ধরে নিচ্ছি। সিগনিফাইং দ্যাট, এটা তাৎপর্যটা এরকম, বা এটা এই মিনিংটা ইন্ডিকেট করছে তোমাকে, এটা এই কথাটা তোমাকে বলতে চাইছে, দ্য এনার্জি অফ দ্য ইলেকট্রন ইন দ্য অ্যাটম, যখন ইলেকট্রন পরমাণুতে থাকে, ঠিক আছে, যখন ইলেকট্রন পরমাণুতে থাকে, ইজ লোয়ার দেন দ্য এনার্জি অফ এ ফ্রি ইলেকট্রন। মানে বলছে, আমরা ধরে নিই হচ্ছে একটা ইলেকট্রন ধরো নিউক্লিয়াসে আছে, আর একটা ইলেকট্রন ধরো নিউক্লিয়াসের বাইরে আছে, এটাকে আমরা বলছি ফ্রি ইলেকট্রন, এটাকে আমরা বলছি ফ্রি ইলেকট্রন। ওর যে শক্তি, এই শক্তিটা বেশি। এই শক্তি থেকে ইলেকট্রন যখন অ্যাটমে এসে যায়, নিউক্লিয়াসের কাছে বাউন্ড থাকে, নিউক্লিয়াস আবদ্ধ থাকে, বিষম পরমাণুতে আবদ্ধ থাকে, তখন ওর শক্তি কম, ফ্রি ইলেকট্রনের শক্তি বেশি, শক্তি বেশি। আর এখানে হচ্ছে ওর কি বলতো, যখন ইলেকট্রন
নিউক্লিয়াসে আবদ্ধ আছে, পরমাণুতে আবদ্ধ আছে, নিউক্লিয়াসের দ্বারা পরমাণুতে আবদ্ধ আছে, তখন ওর শক্তি কি বলতো কম। ফ্রি ইলেকট্রন মানে ও নিউক্লিয়াসের কর্তৃত্বের বাইরে চলে গেছে, তখন শক্তি বেশি। কেমন বেশি একটু দেখো, দেখো বলছে of a free electron which is an electron that is infinitely far from the nucleus. Infinitely far from the nucleus মানে ইনফাইনাইট মানে ওই দূরে চলে গেছে তা না, ওর নিউক্লিয়াসের কর্তৃত্ব এখানেই নাই। এর মানে নিউক্লিয়াসের যেখানে যেখানে কর্তৃত্ব নাই ওইটাই কি বলতো ইনফাইনাইট ডিস্টেন্স। এই ডিস্টেন্সটাকে কি বলা হয় ইনফিনিটি। কার জন্য? নিউক্লিয়াসের জন্য। নিউক্লিয়াসের ওখানে কোনো প্রভাব নাই। The energy of a free electron is arbitrarily assigned a value 0. বলছে এটার এনার্জি আমরা ধরে নিই 0। আরবিট্রারিলি অ্যাসাইন্ড এর মানে যুক্তি দিয়ে না, আমরা এটা ধরে নিচ্ছি 0। ঠিক আছে, আমরা এটাকে ধরে নিচ্ছি 0, আর এখানে যখন আসে ওর এনার্জি হয়ে যায় কি নেগেটিভ। এখানে 0, এখানে শক্তি বেশি, বেশি মানটাই কত? 0। কিসে? অ্যাট ইনফিনিটি, অ্যাট অ্যান ইকুয়াল ইনফাইনাইট, অ্যাট ইনফিনিটি। ঠিক আছে, যখন ও আর রেডিয়াসের মধ্যে এসে যায় তখন ওর শক্তি কমে। কমে কত হয়? ওইখানে 0, বেশিটাই 0, তাহলে কমলে কত হবে? বেশিটাই 0, কমলে কত হবে? নেগেটিভ হবে। ঠিক আছে, তাহলে দেখো তো বলছে ম্যাথমেটিক্যালি দিস করেসপন্ডস টু সেটিংস n ইকুয়াল টু ইনফিনিটি ইন ইকুয়েশন। তুমি এই সূত্রের মধ্যে কি বসিয়ে দাও, n ইকুয়াল ইনফাইনাইট বসাই দিলে এটা কি এসে যাবে? এটা হচ্ছে ফার্স্ট এনার্জি লেভেল, এটা সেকেন্ড, এটা হচ্ছে কি ইনফাইনাইট। ঠিক আছে, এটা কত আসবে? n এর মান যদি ইনফাইনাইট বসাই দাও এটা কত আসে? 0 আসে, যেটা ইকুয়েশনটাকে কি করছে? স্যাটিসফাই করছে। দেখো তো En বিকামস লার্জার ইন অ্যাবসলিউট বলেও বলছে হচ্ছে যত অ্যাজ দ্য ইলেকট্রন গেটস ক্লোজার টু দ্য নিউক্লিয়াস, যত নিউক্লিয়াসের কাছে আসছে তত n কমছে, n 1 2 3 এমনি হচ্ছে। তখন শক্তি কি হচ্ছে? মূল মানটা বাড়ছে, যেমন -13.6 হয়ে যায় যখন n ইকুয়াল 1। কিন্তু কি হচ্ছে? বাট মোর অলসো মোর নেগেটিভ, কিন্তু নেগেটিভ দিকে বাড়ছে। দ্য মোস্ট নেগেটিভ ভ্যালু, সবচেয়ে নেগেটিভ ভ্যালু কোনটা? হোয়েন n ইকুয়াল কত? 1। সবচেয়ে নেগেটিভ ভ্যালু কখন? যখন n ইকুয়াল 1, হুইচ করেসপন্ডস টু দ্য মোস্ট স্টেবল এনার্জি স্টেট। অর্থাৎ n ইকুয়াল 1 কে বলা হয় সবচেয়ে স্টেবল এনার্জি স্টেট। এটাকে কি বলে? উই কল দিস দ্য গ্রাউন্ড স্টেট। প্রথম শক্তি স্তর যেটা, এটাকে আমরা কি বলছি? গ্রাউন্ড স্টেট অর গ্রাউন্ড লেভেল, হুইচ রেফার্স টু দ্য, অনেকে গ্রাউন্ড স্টেট বুঝে না, এক্সাইটেড স্টেট বুঝে না, মৌলের পর্যাবৃত্ত ধর্ম গেলে আটকে যাবে। বিষয় বুঝতে পারছো? এই যে দেখো, গ্রাউন্ড স্টেট মানে হচ্ছে স্বাভাবিক যে অবস্থাটা বা স্থির অবস্থা, কোনো এনার্জি ওকে এখনো দেয়া হয়নি। তাহলে এবার দেখো তো, গ্রাউন্ড স্টেট হুইচ রেফার্স টু দ্য লোয়েস্ট এনার্জি স্টেট অফ এ সিস্টেম। সিস্টেম বলতে এখানে অ্যাটম, যেটা নিয়ে আমরা আলোচনা করছি। ফিজিক্সে তোমরা পড়বা ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। এর মানে উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম। সিস্টেম মানে যেটা নিয়ে আমরা আলোচনা করছি। ঠিক আছে, এখন আমরা একটা অ্যাটম নিয়ে আলোচনা করছি, হুইচ ইজ অ্যান অ্যাটম ইন আওয়ার ডিসকাশন। তাহলে দেখো তো, এবিলিটি অফ যখন 2 3 4 যায়, ইচ অফ দিস লেভেল ইজ কল্ড দ্য এক্সাইটেড স্টেট অর এক্সাইটেড লেভেল। বাকিগুলো হাবিজাবি কথা, এগুলো আর না পড়লেও হবে। ঠিক আছে, বাকিগুলো হাবিজাবি কথা, তাহলে না পড়লেও হবে। তাহলে এবার কি বুঝলা? বুঝলা হচ্ছে এখানে যেটা, এটাকে আমরা কি বলছি? গ্রাউন্ড স্টেট। এরপরে যেগুলো আছে এগুলো কি বলতো? 2 3 4 5 এগুলো হচ্ছে এক্সাইটেড স্টেট। শক্তি সবচেয়ে কম কার? E1 লেস দেন E2 লেস দেন E3 লেস দেন E4 লেস দেন E5। বিষয় বুঝতে পারছো? লেস দেন E6। শক্তির সবগুলা মানে কি এখানে? নেগেটিভ। আর যখন ইনফাইনাইটে চলে গেছে তখন কি? শক্তির মান 0। এটা হচ্ছে সবচেয়ে বেশি শক্তি। শক্তির সর্বোচ্চ মান কত? 0। শক্তির সর্বোচ্চ মান কত? 0। হাইড্রোজেনের জন্য শক্তির সর্বনিম্ন মান কত? -13.6 ইলেকট্রন ভোল্ট। এটা শক্তি কম, এটা কি হবে বলতো? সবচেয়ে স্টেবল স্টেট, এটাকে বলি গ্রাউন্ড স্টেট। এর পরেগুলোকে বলি আমরা এক্সাইটেড স্টেট। আশা করি বুঝতে পারছো। তাহলে ইলেকট্রনের ঋণাত্মক নেগেটিভ মান কি নির্দেশ করে? সবাই একটু লিখো। ওই ইলেকট্রনের শক্তির ঋণাত্মক মান কি নির্দেশ করে? লিখো। ইলেকট্রনের শক্তির ঋণাত্মক মান নির্দেশ করে, ইলেকট্রনের শক্তির ঋণাত্মক মান নির্দেশ করে মুক্ত অবস্থায় ইলেকট্রনের শক্তির চেয়ে, নির্দেশ করে ইলেকট্রনের শক্তির ঋণাত্মক মান নির্দেশ করে মুক্ত অবস্থায় ইলেকট্রনের শক্তির চেয়ে পরমাণুতে আবদ্ধ ইলেকট্রনের শক্তি কম। মুক্ত অবস্থায় ইলেকট্রনের শক্তির চেয়ে পরমাণুতে আবদ্ধ ইলেকট্রনের শক্তি কম। পরমাণুতে আবদ্ধ কোনো ইলেকট্রনকে মুক্ত করতে গেলে শক্তির যোগান দিতে হয়। তাহলে কয়টা লাইন লিখেছো? ইলেকট্রনের শক্তির ঋণাত্মক মান নির্দেশ করে
লিখেছো আশা করি, তাই না? নির্দেশ করে পর্যন্ত। ইলেকট্রনের মুক্ত অবস্থার শক্তির চেয়ে, ইলেকট্রনের মুক্ত অবস্থার শক্তির চেয়ে পরমাণুতে আবদ্ধ ইলেকট্রনের শক্তি, যখন ও পরমাণুতে আবদ্ধ থাকে, পরমাণুতে আবদ্ধ ইলেকট্রনের শক্তি কম। এর মানে ও এখন ধারে আছে পরমাণুতে আবদ্ধ, মানে পরমাণুতে আবদ্ধ ইলেকট্রনকে মুক্ত করতে গেলে শক্তি আরো যোগান দিতে হয়। ঠিক আছে, নেগেটিভ সাইন বুঝাই হচ্ছে একে মুক্ত করতে গেলে শক্তি আরো কি করতে হয়, যোগান দিতে হয়। ঠিক আছে, যোগান দিতে হয়। আর বাকি কথাগুলো বোনাস যদি চাইলে লিখতে চাও। মুক্ত অবস্থায় ইলেকট্রনের শক্তি ধরে নেওয়া হয়, মুক্ত অবস্থায় ইলেকট্রনের শক্তি ধরে নেওয়া হয় শূন্য। যত শক্তি স্তর কমতে থাকে, যত নিউক্লিয়াসের কাছে যায়, তত শক্তির মান কি হতে থাকে, ঋণাত্মক হতে থাকে। তত শক্তির মান কমতে থাকে এবং তত বেশি ঋণাত্মক হতে থাকে। এটা বোনাস দিলা পরীক্ষার হলে, স্যারকে বোনাস দিলা, স্যার খুশি হয়ে যাবে। বিষয় বুঝছো, তুমি যে বস লেভেল স্টুডেন্ট এটা জানাই দিলা। ঠিক আছে, তাহলে এবার একটু দেখি আমরা কয়েকটা কোয়েশ্চেন আজকে পড়ে নিই, এমসিকিউ কয়েকটা পড়ে নিই। বোর রেডিয়াস কোনটি? ঠিক আছে, বোর রেডিয়াস কোনটি? বোর রেডিয়াস হলো হাইড্রোজেন পরমাণু। যে আমাকে 2 মিনিট টাইম দিবে, তাহলে আজকে সূত্রগুলোর উপর আমরা কয়েকটা জাস্ট এমসিকিউ পড়ে ফেললাম। সিকিউ আর পড়বো না আজকে, ক্লাস খুব আর বড় করবো না, কেমন? অলরেডি 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট হয়ে গেছে। তো বোর রেডিয়াস মানে কি বলতো? প্রথম রেডিয়াসটা n = 1, তাহলে এটা বের করতে বলেছে r1। তাহলে r1 সমান আমরা কি বলতে পারি, 0.53 × n²/z m স্ট্রং। কেমন? তাহলে 0.53, n এর মান কত? প্রথমটা 1, হাইড্রোজেন বলাই z এর মান কত? 1, তাহলে 0.53 m স্ট্রং। এমসিকিউর জন্য ডাইরেক্ট মনে রেখে দিবা 0.53 বা 0.529 m স্ট্রং। ঠিক আছে, 0.53 বা 0.529 m স্ট্রং। এবার একটু দেখি হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত। হাইড্রোজেন পরমাণু বলে দেয়া মানে z = কত? 1। তৃতীয় কক্ষপথ বলে দেয়া মানে n = কত? 3। তাহলে r সমান কি দাঁড়ায়? 0.53 × n²/, এটা কাছাকাছি হয়, তাই না? 0.4761 m স্ট্রং। আশা করি ধরতে পারছো তোমরা কোয়েশ্চেনটা কিরকম হবে। আরেকটা কোয়েশ্চেন একটু পড়ি। হাইড্রোজেন পরমাণুর এই কোয়েশ্চেনটা 5 স্টার দিয়ে দাও। এটা তোমার কলেজ পরীক্ষায় আসবে, এটা বোর্ড পরীক্ষায় আসবে। হাইড্রোজেন পরমাণু হাজারি স্যারের বইয়ের এমসিকিউ, উড়ে আসে না এটা, হাজারি স্যারের বইয়ের এমসিকিউ। প্রথম কক্ষপথের শক্তি যদি E1 হয়, তৃতীয় কক্ষপথের শক্তি কি হবে? E1 এর কি আকারে হয় বলতো? প্রথমটা শক্তি ধরো ছিল হচ্ছে কত? E1 13.6, মনে আছে? এরপরেরটা তাহলে কি হয়ে গেছিল? দ্বিতীয় কক্ষপথের শক্তিটা 2s² দিয়ে ভাগ হয়ে গেছিল। তৃতীয় কক্ষপথ এর মানে কত হবে? দ্বিতীয় কক্ষপথের শক্তি হবে প্রথমটার 1/4। এরপরেরটা কি হবে? 3s² দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে কত হবে? 1/9। E1 এর 1/9 কত? 9। এরপরেরটা কি হবে? প্রথমটার 1/4 কত? 4। বুঝো নাই? এটা 13.6। তাহলে এর পরেরটাকে আমরা কি করব? 2 নাম্বারটা দিলে 13.6 ডিভাইড কত? 2s², এর মানে 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে কত আসে এটা? এর পরেরটা দিলে কত হবে? 3s² দিয়ে ভাগ করব, এর মানে 9 দিয়ে ভাগ হবে। বুঝতে পারছো মনে হয়? এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষার জন্য, ভার্সিটির জন্য লাগবে। তাহলে প্রথমটা যে শক্তি, তৃতীয়টা শক্তি হয়ে যাবে কি বলতো? এটার 1/9। তৃতীয় বলেছে n এর মান কত? 3, তাহলে 3s², এর মানে কত হবে? 9। দেখি আরেকটা এমসিকিউ আমরা করি কিনা, দেখি যে মেইন একটা কি কোয়েশ্চেন আসছে, দেখি। ঠিক আছে, সুন্দর ইংলিশ কোয়েশ্চেন একটু দেখে নি। দ্য এনার্জি অফ এন ইলেকট্রন ইন দ্য ফার্স্ট বোর অরবিট। প্রথম বোর অরবিটের শক্তি তোকে বলে দিয়েছে। কোয়েশ্চেন দেখে মনে হচ্ছে জান বাইর করা কোয়েশ্চেন, আসলে কিছুই না। দ্য পসিবল এনার্জি ভ্যালুস অফ দ্য এক্সাইটেড স্টেট, বলছে গ্রাউন্ড স্টেট ফার্স্ট অরবিট যেটা, এটার এনার্জি হচ্ছে -13.6। বলছে সম্ভাব্য মান এক্সাইটেড স্টেটে কি কি হতে পারে। দেখে বুঝছো সম্ভাব্য মান কি হয়? প্রথমটার জন্য কি থাকে? -13.6 ইলেকট্রন ভোল্ট। এর পরেরটাই কি হয়? -3.4 ইলেকট্রন ভোল্ট। এর পরেরটাই কি হয়? -1.51 ইলেকট্রন ভোল্ট। এর পরেরটাই কি হয়? 85 ইলেকট্রন। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা কত হবে? -3.4 ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে সম্ভাব্য হতে পারে। আচ্ছা, আমি তোমাদের একটা গুড টু নো জিনিস জানাই রাখি। ওই যে বিভব শক্তি ফিজিক্সে যে পড়বা বলছিলাম, নেগেটিভ আসবে, এটা অনেকে চিন্তা করো। তো ওইখানে গিয়ে একটা সংজ্ঞা পড়বা, অসীম দূরত্ব থেকে
ঠিক আছে, এটা হচ্ছে জানা লাগবে না, এটা আমাদের পরীক্ষায় এটার কোনো কাজ না। অসীম দূরত্ব থেকে কোনো একটা ইলেকট্রনকে আর দূরত্বে নিয়ে আসতে কৃত কাজ বাইর করবো আমরা। ঠিক আছে, এটাই হচ্ছে কি বিভব। ফিজিক্সে পড়বা কেমন, আমি এমনি জাস্ট দেখাচ্ছি আর কি। তোমরা ওই যে বিভব শক্তি পি সমান, তাহলে এখানে আমরা বলি হচ্ছে কি এফ ডিআর, কৃত কাজ হচ্ছে এফ ডিআর। ঠিক আছে, এখানে কত থেকে কততে নিয়ে আসছি, ইনফাইনাইট থেকে আর দূরত্বে। এটা হচ্ছে আমার পরীক্ষায় লাগবে না, কোনো কাজেই লাগবে না। ওই যে বলছিলাম না ইলেকট্রনিক শক্তি দুইটা, একটা গতি শক্তি আর একটা বিভব শক্তি। বিভব শক্তির মান যে এত আসে -1/4πε0 জেড ই স্কয়ার ডিভাইড কত আসে বলো তো, ডিভাইড আর আসে। ঠিক আছে, ওইটা কই থেকে আসছে এটা দেখাচ্ছি। তাহলে ইনফাইনাইট থেকে আর দূরত্বে নিয়ে আসছি। এফ এর মান কত 1/4πε0, কুলম্ব ল কি বলে Q1 Q2 ডিভাইড কি আর স্কয়ার ডিআর। ঠিক আছে, এবার দেখো তো এটাকে আমরা কি লিখতে পারি 1/4πε0। পরীক্ষার আগের রাতে এগুলো পড়তে পড়তে জান দিও না। ঠিক আছে, কারণ এটা লাগবে না, এটা ওই যে যাদের জানার আগ্রহ আছে ওদের জন্য আমি জিনিসটা বললাম যে এটা এরকম। আর না হয় তুমি আবার ভাবতে পারো ভাইয়া ফ্রি ক্লাস বলে মনে হয় দেখাইনি। ঠিক আছে, সমস্যা নাই, সবই এইখানে যা দেখাবো তুই জান খুঁজলো দেখবা হচ্ছে কি সব ডিটেল এ টু জেড। তাহলে এবার দেখো তো এই কনস্ট্যান্ট গুলোকে আমি বের করে নিলাম, এখানে কি দাঁড়ায় ডিআর, ইনফাইনাইট থেকে আর দূরত্বে। এবার তাহলে এটা কি হয়, এটা যদি সূত্র করে আর ইনভার্স 2 কে ইন্টিগ্রেশন, তাই না, আর ইনভার্স 2 কে ইন্টিগ্রেশন, তাহলে আর ইনভার্স 2 ওই যে x টু দি পাওয়ার n dx আর কি। তাহলে -2 + 1 কাজ হয়ে গেল, ইনফাইনাইট থেকে আর দূরত্বে এনেছি। লিমিট একটা হচ্ছে লোয়ার লিমিট আপার লিমিট থেকে অমুক দূরত্বে আনছি। তাহলে এটা কত হয়, বুঝছো একটা মাইনাস আসছে, লিমিটের মান বসাবা, তাড়াহুড়া করতে গিয়েছে কি লিখছে। তাহলে -1/r মাইনাস মাইনাস প্লাস 1/ইনফাইনাইট, 1/ইনফাইনাইট কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এখানে সূত্রে কি দাঁড়ায় ওই যে তোমাকে বলেছিলাম না স্থির তড়িতে গিয়ে প্রমাণ পড়বা, এই প্রমাণটা পড়বা। ঠিক আছে, তোমাকে বলেছিলাম না ফিজিক্স স্থির তড়িতে গিয়ে বিভব শক্তি যে এটা আসছে এটা পড়বা এটা। তো আজকের ক্লাস এইটুক, কোনো প্রবলেম থাকলে আমাকে জানিয়ে দিবা, কমেন্টেও জানাবা, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবা, ওইখানে আমার সাথে ডিরেক্টলি প্রবলেমগুলো নিয়ে কথা বলতে পারবা। নেক্সট ক্লাসে আমরা এখানে সিকিউটা পড়বো, 3-4টা ম্যাথ পড়বো, এরপর 2টা সিকিউ পড়বো। কেমন, এই টপিকের সলভটা আমরা দেখবো, প্র্যাকটিসটা নেক্সট ক্লাসে দেখবো।